আসসালামু আলাইকুম। যে যুদ্ধ ৪ দিনে শেষ করার কথা ছিল, ৪০ দিনেও সে যুদ্ধ শেষ করতে না পেরে আমেরিকা নিরুপায় হয়ে ইরানের কাছে যুদ্ধবিরতির আবেদন করেছিল এবং ইরানও সেই যুদ্ধবিরতির বিপরীতে ১০টি শর্ত তাদের দিকে ছুড়ে দিয়েছিল। আজকে আমরা সেই সব শর্ত নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমি আরশাদ হোসেন এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন যিনি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক জনাব আশিকুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমি যদি প্রথমেই আজকের এই যুদ্ধের সব প্রথম থেকে আমরা শুরু করি, তাহলে আমরা একটা সিনারি আমরা দেখেছি প্রথম দিকে যে আমেরিকা চেয়েছিল প্রথমে ইরানের সরকারকে পরিবর্তন করতে, সেটা না পেরে তারা অন্য উপায়ে যায়, কিন্তু সেটাও যখন তারা ফেলিয়ার সেখানে অর্জন করে, তারপরে তারা ইরানের উপর একটি এক ধরনের বলতে গেলে জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দেয়। এবং প্রথম দিকে তারা বলেছিল যে এই যুদ্ধ তাদের জন্য ৪ দিনের এবং ৪ দিন পরে তারা জিতে যাবে এবং ইরানের কোনো চিহ্নই থাকবে না। কিন্তু ৪০ দিন পর পর্যন্ত তারা যখন যুদ্ধে ইরানের সাথে পারেনি, তখন তারা যুদ্ধবিরতির জন্য নিরুপায় হয়ে যুদ্ধবিরতিতে তারা যেতে চেয়েছে এবং তার বিপরীতে ইরান তাদেরকে 10টি শর্ত দিয়েছে। এই শর্তগুলোর মধ্যে আমি যদি কিছু শর্ত এক দুইটা বলি, যেমন তারা হুরমুজ প্রণালী নিয়ে বলেছে, তারা তাদের যে ক্ষতিপূরণ হয়েছে এতদিন সেই সম্পর্কে তারা বলেছে যে তাদেরকে প্রদান করতে হবে। এছাড়াও যেমন তাদের যে নিষেধাজ্ঞা ছিল সেগুলো তুলে নেওয়ার জন্য তারা বলেছে। তো এইসব নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আপনার থেকে আমরা সেই সব জানতে চাবো। প্রথমে যদি আপনি একটু হুরমুজ প্রণালী নিয়ে আমাদেরকে বলতেন। আচ্ছা, হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে যেটার অবস্থান সেটা হচ্ছে ওমান সাগর আর পারস্য উপসাগরের যে মিলনস্থল যেটাকে বলা যায়। হরমুজ পার হওয়ার পরে ওপারে গেলে ওমান সাগর, আর এই পারে হচ্ছে পার্সিয়ান গালফ যেটাকে বলা হয় পারস্য উপসাগর। ওমান সাগর ওপারে হচ্ছে আরব সাগর উঠে যায়, আরব সাগর থেকে ভারত মহাসাগর ওঠে। তো বেশিরভাগ যে তেল সমৃদ্ধ দেশগুলো রয়েছে, যেমন সৌদি আরব রয়েছে, কুয়েত রয়েছে, কাতার রয়েছে, বাহরাইন রয়েছে, আরব আমিরাত রয়েছে, এরা যেই দেশগুলো রয়েছে, পাশাপাশি ইরানও, তাদের যে তেলটা ইরান মানে এই দেশগুলো থেকে যে তেলটা তারা রপ্তানি করে সেটার একটা বড় অংশ এই পার্সিয়ান গালফ থেকে বের হয়ে হরমুজ প্রণালী পার হয়ে ওমান সাগরে গিয়ে তারপর তারা আরব সাগর হয়ে ভারত মহাসাগর থেকে এরপরে কোনোটা নর্থ আটলান্টিকে যায়, কোনোটা সাউথ প্যাসিফিকে যায়, যেদিকে তারা বিভিন্ন দিকে যায়। তো এবং ওয়ার্ল্ডের যে টোটাল তেলের ফ্লো সেটার কিন্তু 20% এটা হরমুজের এখান থেকে যায়। আরেকটা স্ট্র্যাটেজিক স্ট্রেট রয়েছে, এটা হচ্ছে বাবুল মান্দাব, সেটা ওই পাশে, মানে যেটা হচ্ছে লোহিত সাগর থেকে ওঠার জন্য ইয়ের দিকে, ভারতের মহাসাগরের দিকে। তো এই দুইটা প্রণালী দিয়ে, কারণ সৌদি আরব ওই পাশ থেকেও তারা কিছু তেল করে, যেহেতু সৌদি আরবের দুই পাশে কিন্তু দুইটাই রয়েছে, মানে এক পাশে হচ্ছে তাদের পার্সিয়ান গালফ, আরেক পাশে রয়েছে মানে লোহিত সাগর। তো তারা লোহিত সাগর ওই পাশ থেকেও করে তাদের তেলগুলোকে রপ্তানি কিছুটা করে। তো ওইটা হচ্ছে বাবুল মান্দাবের ওদিক দিয়ে যায়। তবে আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত এদের কিন্তু ওইদিকে কোনো নাই, মানে এক্সেস নাই লোহিত সাগরে, শুধু সৌদি আরবে রয়েছে, মিশরে রয়েছে, তো এদের নাই। তো এরা কিন্তু সবাই বাধ্য হয় হচ্ছে হরমুজ প্রণালী পার হতে। আচ্ছা, আর হরমুজের যে ভৌগোলিক অবস্থান সেটা হচ্ছে যে হরমুজের এই মাথা থেকে ওই মাথা, অর্থাৎ হরমুজটা যে জায়গায় এসে, মানে ইরান তো এভাবে কোণার মতো করে উঠে গেছে, খুব মানে ওই জায়গাটা কিন্তু সাগরটা খুব ন্যারো হয়ে আসছে। আর ওই পাশে হচ্ছে ওমান। তো ওমান আর ইরানের দুই সীমানাকে যদি আমরা মাথায় রাখি, হরমুজটা হচ্ছে প্রায় বলা যায় এটাকে 20 মাইলের মতো বলা হয় আর কি, 40 কিলোমিটার কম হয়, মানে 36 বাইশ জাতীয় কোনো হয় আর কি, 20 মাইল মোটামুটি প্রায় ধরা যায়। তো এইটার মধ্যে 10 মাইলের মতো পড়েছে ওমানের দিকে, 10 মাইলের মতো পড়েছে ইরানের। তো এটা কিন্তু দুই দেশের মানে সম্পদ, মিলিত সম্পদ। এখন সমস্যা হয়েছে যে ওমানের ওই পাশের যে 10 মাইল রয়েছে ওখান দিয়ে জাহাজ চলাচল করতে পারে না, করলেও খুবই ছোট জাহাজ যেতে পারবে, বড় জাহাজ মাদারশিপ যেগুলো রয়েছে ওগুলো যেতে পারে না, কারণ ওগুলো হচ্ছে ওইখানের ইটা খুব কম, মানে সমুদ্রের যে গভীরতা সেটা খুবই কম। তো সেখান থেকে মাদারশিপগুলো যেতে পারে না, মাদারশিপগুলো সব ইরানের এই পাশ দিয়ে যায়। তো ইরানের এইখান দিয়ে কিন্তু মানে একটা দেশের নৌসীমার ভেতর দিয়ে যখন মানে যাবে জাহাজ, তখন কিন্তু সে এখান থেকে টোল নেওয়াটা হচ্ছে তার অধিকার। তো ইরান কিন্তু এতদিন টোল নেয়নি, যদিও ইরান 47 বছর ধরে কিন্তু অন্যায় একটা অবরোধের মধ্যে রয়েছে। হাজার হাজার অবরোধ তাদের উপর চাপিয়ে দিয়েছে, খোদ আমেরিকা নিজেও দিয়েছে, আবার জাতিসংঘকে দিয়ে দেওয়াইছে আর কি।
মানে জাতিসংঘকে তো আমেরিকা সবসময় কন্ট্রোল করে আসে, হ্যাঁ, সেটা তো এটা তো জানা কথা, এগুলো আমরা খোলাসাভাবে বলতেছি। তো জাতিসংঘ কি দিয়েও কিছু দিয়েছে, আর আমেরিকা নিজে দিয়েছে। তো এই যে এভাবে দিয়ে মানে ইরানকে কিন্তু মানে দেয়ালে পিঠ থেকে দেওয়ার মতো চেষ্টা করেছে। 1500 প্লাস অবরোধ ইরানের উপর ছিল, অবরোধ, এবং এটা পৃথিবীর ইতিহাসে এত বড় অবরোধ পৃথিবীতে অন্য কোনো দেশ আর পায়নি। মানে কোনো দেশের উপরে বিশ্বের ইতিহাসে, সেটা যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করি এখন পর্যন্ত, বিশ্বের ইতিহাসে এত সংখ্যক অবরোধ এবং এত দীর্ঘ সময় ধরে এত বিস্তৃত ভিন্ন ভিন্ন খাতে, মানে এরকম অবরোধ আর কখনো কোনো দেশকেই দেওয়া হয়নি। রাশিয়াকে দেওয়া হয়েছে কিছুদিন ধরে, অল্প, এটা তো ইউক্রেন যুদ্ধের সময় অল্প সময়ের জন্য দিয়েছে, কিছু কিছু খাতে দিয়েছে, কিন্তু ইরানের মতো এরকম না। তো এরপরও কিন্তু ইরান চাইলে টোল নিতে পারতো, তারা দাবি করতে পারতো যে আমরা আমাদের, কারণ হরমুজের উপর থেকে ইরান যদি টোল নেয়, কমপক্ষে তাদের $100 বিলিয়ন বেশি বছরে ইনকাম। এই যে $100 বিলিয়ন ইরান নিচ্ছে না এত বছর, প্রতি বছর 47 বছর হয়েছে, কিন্তু মানে ইরানের বিপ্লবের আগেও তো ইরানের প্রাপ্যই ছিল, সেটা তো বিপ্লবের আগেও যখন রাজতন্ত্র ছিল তখনও ইরানের সবসময় এটা প্রাপ্য, সেটাকে আমি বাদ দিলাম, 47 বছরটাই ধরি। এই সরকারটা যেটা আছে এখন, বিপ্লবী সরকার, এই 47 বছর ধরে নিলে আপনার হিসাব করে দেখেন তো কত $1 ট্রিলিয়ন ইরান নিতে পারতো প্রতি বছরে। $100 বিলিয়ন কমপক্ষে যদি সবচেয়ে কম রেটের টোল সে নেয়, তো সেটা কিন্তু সে নেয়নি। কিন্তু এখন তারা বলছে যে আমাদেরকে প্রচুর পরিমাণ অবরোধ দিয়েছো, যুদ্ধ চাপিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে, এখন থেকে আমরা আর কিন্তু টোল নিব, এবং যেটা আমাদের অধিকার আগেও ছিল আমরা নেই, ছাড় দিয়েছে। এবং বলা যায় সারা পৃথিবী উপরে এহসান করেছে ইরান, মানে সারা পৃথিবীর সব দেশের জাহাজ, সেটা আমাদের বাংলাদেশ থেকে শুরু করে যত দেশের জাহাজ গিয়েছে সব দেশের জাহাজের উপরে কিন্তু এটা ইরানের এহসান ছিল যে, এবং তারা আজকে সেই ইরানের মর্ম বুঝতে পারছে যে ইরান যে এত বছর, কারণ মানুষ তখন তেলের, যেমন আমি বাংলাদেশে দেখেছি অনেকের এই কথা যে ইরান কি বলে আপনার হুরমুজ বন্ধ করার কারণে বাংলাদেশে যেমন তেলের ঘাটতি দেখা দিয়েছে। তো এই জিনিসটা এত বছর কিন্তু মানুষ অনুভব করেনি, যেই এখন ইরান নিজের অধিকার আদায় করে নিচ্ছে, দাবি জানাচ্ছে, তখনই কিন্তু যখন বিশ্ববাসী সেখানে কেঁপে উঠছে। তবে এখানে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে এই যে তেলের দামটা বেড়েছে, এটা কিন্তু হরমুজের টোলের কারণে বাড়েনি, এটা বেড়েছে হচ্ছে হরমুজের মানে বন্ধ হওয়ার যুদ্ধের কারণে। মানে ইরান যখন টোল নেবে তখন তো হরমুজ বন্ধ থাকবে না। যেমন এখন ডলারে যদি আমি বলি, মানে ব্যারেল প্রতি তেল ছিল $60-62, ঠিক আছে, $60-62 মাত্র। এইটাও কিন্তু আসলে কম, মানে আমেরিকা তো কন্ট্রোল করে সারা পৃথিবীর তেলের ফ্লোকে, জোর করে তেলের দাম কমিয়ে রাখে। আসলে তেলের দাম হওয়ার কথা অনেক বেশি। মানে তেল নিয়ে এখানে কি করে তারা, আমি একটা সংক্ষেপে যদি বলি, তেল এই যে মানে ক্রুড অয়েল, যেটা এই আরব দেশগুলো থেকে ক্রুড অয়েল তারা নেয়, এইটা নিয়ে তারা রিফাইন করে। সমস্ত রিফাইনারি কোম্পানিগুলো কিন্তু ইউরোপিয়ান এবং আমেরিকান, নর্থ আমেরিকান কোম্পানি এবং ইউরোপিয়ান কোম্পানি। এই রিফাইনারিগুলো কি করে, এই রিফাইনারিগুলো তেলকে রিফাইন করে, এবং এর অনেক বাই প্রোডাক্ট বের হয়। তেলকে রিফাইন করার পরে তেলের যে পরিশোধিত যে তেল, মানে আগে তো থাকে ক্রুড অয়েল, তারপর তো পরিশোধিত, ওখান থেকে ডিজেল বের হয়, পেট্রোল বের হয়, অকটেন বের হয়, জেট ফুয়েলও বের হয়, এগুলোকে যেই দামে বিক্রি করে। পাশাপাশি যে বাই প্রোডাক্টগুলো বের হয়, যেমন বিটুমিন বের হয়, ওখান থেকে পেট্রোলিয়াম জেলি বের হয়, ওখান থেকে গ্রিজ বের হয়, ওখান থেকে ইঞ্জিন অয়েল বের হয়, তারপরে নানান রকম লুব্রিকেন্টসগুলো বের হয়, তারপরে ওখান থেকে এমনকি, মানে আমি উদাহরণ দিলে আপনি অবাক হতে পারেন, যে মেকআপ যে করে, মানে প্রসাধনী, সেই প্রসাধনীর অনেক উপাদান কিন্তু এই ক্রুড অয়েল থেকেও বের হয়। এমনকি ক্যান্সারের কিছু ওষুধ, সেই ক্যান্সারের ওষুধের কিছু উপাদান এই ক্রুড অয়েল থেকে বের হয়। কিছু খাবারের আমরা যে খাই, মানে এগুলো যে প্রসেস করা হয়, কিছু খাবার প্রসেস করার যে কিছু উপাদান লাগে, এগুলো অনেক কিছু এখান থেকে, মানে এইটা একটা বিশাল বড় মার্কেট ক্রুড অয়েল থেকে তারা যেগুলো বের করে, এবং এইগুলো বের করে সব কিছু বিক্রি করে তারা যে ক্রুড অয়েল দিয়ে যেই টাকায় কিনলো, তারা যেই টাকা দিয়ে ওটাকে রিফাইন করলো এবং করলো, পরে যেই টাকাগুলো দেশে বিক্রি, এটার যে হিসাব, সেটাকে করলে দেখা যায় যে তারা ক্রুড অয়েলে এবং সেটাকে পরিশোধন করতে যে ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট, তার 100 গুণ বেশি তারা লাভ করে আসতেছে। আচ্ছা, তেল আমরা মনে করি আরবরা তেলের মূল মনে হয় ক্রিমটা খাচ্ছে, না আসলে না, তেলের মূল ক্রিমটা খাচ্ছে হচ্ছে আমেরিকা এবং ইউরোপরা। এই জন্য তেলের ফ্লো বন্ধ হলে হয় কি, আরবদের যে যতটুকু না ক্ষতি হয় তার চেয়ে অনেক বেশি ক্ষতি ওদের হয়। কারণ এমনকি তেল উত্তোলন যে করে, সেগুলোর মধ্যে অনেকগুলো জয়েন্ট কোম্পানি, যেমন আরামকোর কথা বলি,
আরামকো হচ্ছে অ্যারাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি, আরামকো এটাই ইলাবোরেশনটা সম্মিলিত, জি, যে ইলাবোরেশনটা এটা। তো এই যে আরামকো থেকে শুরু করে এগুলো, তারপরে ওখানে শেভরন আছে, মোবিল আছে, ওখানে শেল আছে, তাই না, এক্সন আছে, এগুলো সব কিন্তু ইউরোপিয়ান কোম্পানি, আমেরিকান কোম্পানি সব, মানে ওরা এগুলো করে কিন্তু খায় ওখানে বসে, গ্যাসগুলো তুলতেছে, তেলগুলো তুলতেছে এখানে। তারপরে এগুলো নেওয়ার মধ্যে যে শিপিং এইগুলো, সেগুলোর মধ্যে ওদের অনেক ইনভেস্টমেন্ট আছে, নিয়ে যে রিফাইন করতেছে, রিফাইনারিগুলো সবগুলোই ওদের। মানে অবাক করার তথ্য আমি একটা দিই, সৌদি আরবের মতো দেশ যে তেল উৎপাদন করে, সে আবার পেট্রোল আমদানি করতে হচ্ছে, মানে সে ক্রুড অয়েল বিক্রি করে, সে কিন্তু রিফাইন করতে পারে না, বা তার দেশেও যে আরামকোর যে কটা আছে সেগুলো থেকে সে একটা অংশ পায়, বাকিগুলো চলে যায়। তার আরও উল্টা অকটেন আমদানি করা লাগে, পেট্রোল আমদানি করা লাগে, ডিজেল আমদানি করা লাগে, কিন্তু ইরানের এটা লাগে না। ইরান কিন্তু নিজে রিফাইন মানে তাদের টেকনোলজি আছে, ইরান নিজে রিফাইন করে, এবং সমস্ত এটা বিপ্লবের আগে ছিল না, এটা বিপ্লবের পরে বিপ্লবী সরকার দেখেছে যে এভাবে করবে। ইরান কিন্তু ইঞ্জিন অয়েল তৈরি করতেছে, ইরান এই যে বাংলাদেশে বিটুমিন যায় ইরান থেকে, যে আলকাতরা যাচ্ছে, রাস্তাঘাট বাংলাদেশে তৈরি ইরান থেকে একটা বড় অংশ যায়। তো এইগুলো মানে এখন এই যে এইখানে যেটা বলছিলাম যে তেলের দাম মানে এই যে 60, 62, 65 নামাই রাখছে এক ব্যারেলে, এটা তো কমপক্ষে $500 হওয়া উচিত ছিল। তখন কি করবে ওরা, 100 গুণ লাভ করতে পারবে না। আচ্ছা, বিশ্ববাজারে তো তারা অনেক বেশি দামে বিক্রি করতে পারবে না, তাই না? এখন বাংলাদেশে 125 টাকা ছিল তেলের দাম, 124, 25 বা 23 টাকা এরকম ছিল। তো এই যে এই তেলের দাম তো হয়তো তখন হয়তো 130 হবে, 35 হবে, হয়তো 140 হবে সর্বোচ্চ। কিন্তু কি করবে রিফাইনারি কোম্পানিগুলো, তাদের লাভ কমাই দিতে বাধ্য হবে। তারা যে 100 গুণ লাভ করে না, 100 গুণ লাভ করে, তারা হয়তো 2 গুণ 3 গুণ লাভ করবে, যেটা নর্মাল একটা ব্যবসার, ঠিক আছে 2 গুণ লাভ করতে পারে, 3 গুণ করতে পারে। 100 গুণ বাবা তোমার কিভাবে লাভ করো, তোমরা 100 গুণ কিভাবে লাভ করো? তো এই যে তেলের দাম যে বাড়ে, এটা কিন্তু মানে আরবদের কারণে তেল বন্ধ থাকার এই জন্য না, এটা বাড়ে হচ্ছে ওরা লাভ করে দেখে। ওরা যদি 100 গুণ লাভ না করতে, তেলের দাম আর অনেক কম থাকতো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে টোল যদি ইরান নেয়, ব্যারেল প্রতি $65, ধরলাম $65 থাকলো, ঠিক আছে, আমি তো বলতেছি এটা $100 হওয়া উচিত, আরবরা ইরানিরা সবাই বেশি পাওয়া উচিত এখান থেকে, কারণ তোমরা এত লাভ করবে 100 গুণ, আর আমাদের ক্রুড অয়েল আমরা এত কমে কেন বসবো। তো তারপরে ধরে নিলাম যে ঠিক আছে ওই $65 সে বিক্রি করতেছে। ইরান যদি টোল নেয়, এক একটা জাহাজ থেকে নিবে হয়তো $2 মিলিয়ন, মাদারশিপ কিন্তু বড় বড়, মানে 2 মিলিয়ন ব্যারেল, 3 মিলিয়ন ব্যারেল এরা নিয়ে যায়, বা $2 মিলিয়ন নেবে, $3 মিলিয়ন নেবে, তাতে ব্যারেল প্রতি $2, $1 বাড়বে দাম। তো লিটারে হয়তো 10 টাকা 15 টাকা বাড়তে পারে সর্বোচ্চ ইরানের এটাকে আমি যদি বলি, কিংবা নাও বাড়তে পারে যদি ওরা তখন 100 গুণ লাভ করা কমিয়ে দেয় ইউরোপিয়ানরা। ইরানের তেল তো ইরান নিজেই তৈরি করে, আমি যে আরবদের তেলের কথা বলতেছি, এরা তো কেউ রিফাইন করে না, করে হচ্ছে সব দিয়ে দেয়, ইচ্ছাকৃতভাবে দিয়ে দেয় ইউরোপিয়ান এবং আমেরিকান থেকে লাভ করার, ওদের সার্কেল চালানো, ওদেরকে লাভ করার দেওয়ার একটা সুযোগ করে দেয় এরা। তো ওরা যদি কমিয়ে দেয় তাহলে কিন্তু তেলের দাম ইরান টোল নিলেও বাড়বে না, উল্টা আরো কমে যাবে। তো ইরানের টোলের কারণে তেলের দাম বাড়তেছে নাকি ওদের 100 গুণ লাভ করার কারণে তেলের দাম বাড়তেছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার, তারপরে যদি ওরা লাভ ওই 100 গুণের ধরে রাখে, তারপরেও কিন্তু তেলের দাম মানে খুব একটা বাড়বে না, হয়তো 10 টাকা 15 টাকা বাড়তে পারে পার লিটার, বা 5 টাকা করে এরকম বাড়তে পারে। এখন যেটা বেড়ে গেছে, ডবল হয়েছে না, $65 একটা প্রায় 80, আজকে $8 বেড়েছে তেলের দাম। এই যে এত টাকা বাড়লো, এটা কিন্তু হরমুজ পুরো যুদ্ধ অবস্থার কারণে বাড়ছে। আমেরিকা এখানে অন্যায়ভাবে আক্রমণ করেছে, যুদ্ধ হচ্ছে, কোনো জাহাজ যেতে পারতেছে না। এখন তো টোলের সিস্টেমটা পুরোপুরি হয় নাই, মানে ইরান মাত্র প্রস্তাব শুরু করেছে, 2-1টা দেশ দিয়েছে, ফ্রান্স দিয়েছে, জাপান দিয়েছে, 2-1টা দেশ দিয়েছে, অস্ট্রেলিয়া দিয়েছে, তারপরে সব জাহাজ যেতে পারতেছে না যুদ্ধের মধ্যে। এটা যখন একদম ক্লিয়ার হবে, যুদ্ধ যখন থাকবে না, সব জাহাজ প্রতিদিন যাবে, শত শত জাহাজ যাবে এবং টোল নেবে, তখন কিন্তু আর এই তেলের দাম এত বাড়বে না এবং তেলের ক্রাইসিসও থাকবে না। আর ওদেরকে চাপ দিতে হবে যে তোমরা অনেক লাভ করে নিয়েছো বহু বছর, 100 গুণ করে লাভ করছো, এখন কমাও, তোমরা এখন 2 গুণ 3 গুণ দাম করতে, এর বেশি করতে পারবে না। তাহলে আর ওরা যদি $100 বেরেল, $200 বেরেলও তেল বিক্রি করে, তারপরও কিন্তু হবে না, মানে তেলের দাম বাড়বে না যদি ওরা লাভ কমায়। যেমন আমি একটা যেমন ইরান একটা কি বলে নতুন টেকনিক যদি আমি বলে থাকি, তাদের আমি নিউজে দেখেছি, তারা তাদের যে রিয়াল, সেটাতে তারা হয়তো টোল আদায় করার, এরকম একটা প্রথমে তো ইউএনও নিবে এরকম কথা হচ্ছিল, তারপরে ইরানি পার্লামেন্টে এটা নিয়ে প্রস্তাব উঠেছে এবং পাশও হয়েছে যে তারা করবে রিয়ালে, এটা করলে হবে কি ইরানের মুদ্রা একটা বিশ্বমানের মুদ্রায় পরিণত হবে তখন, এবং সবাইকেই তো রিয়েলের টোল পরিশোধ করতে হবে, তার মানে রিয়েল রিজার্ভও তাদের করতে হবে। এখন মার্কিন ডলার কিন্তু জোর করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে মানে ব্রিটিশদের কাছ থেকে যে অর্থনৈতিক শোষণের পুরো সিস্টেমটা আমেরিকা বুঝে নিয়েছে, হাতিয়ে নিয়েছে, ওইটার একটা পতন কিন্তু হবে তখন। পাশাপাশি একটা মুসলিম দেশের
মুদ্রা আন্তর্জাতিক পর্যায়ে যাবে। সমস্ত দেশকে, পৃথিবীর সমস্ত দেশ, সেটা আফ্রিকা থেকে শুরু করে এশিয়া পর্যন্ত, ইউরোপ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত, সবারই তখন ইরানি মুদ্রা রিজার্ভ করা লাগবে। ইরানি মুদ্রা রিজার্ভ করলে ইরানি মুদ্রার মূল্য বাড়বে, ওটার অনেক ক্রেডিবিলিটি বাড়বে, ইনফ্লেশনটা করা যাবে, কন্ট্রোল করা যাবে। ডলার দিয়ে, স্যাংশন দিয়ে যে ইরানের ক্ষতিগুলো আমেরিকা করার চেষ্টা করে, সেগুলো তখন অনেকটা কন্ট্রোল হবে। সুতরাং হয়তো তারা 50-50 করতে পারে, কিছুটা ইয়নে নিবে, কারণ ইয়নও এখন বিশ্বমানের মুদ্রা। তো IMF কর্তৃক স্বীকৃত হয়েছে, মানে ডলার ইউরোর পরে এখন ইয়েনও মানুষ রিজার্ভ করতে পারবে। এটা কি এখনো কি বিল পাস হয়েছে ব্যাপারে, বা এখন? হ্যাঁ, সেটা হয়েছে, কিন্তু সেটা তো বাস্তবায়ন তো এখন তো হরমুজ থেকে আসলে, মানে এখন যুদ্ধের পরে না, এগুলো আস্তে আস্তেই হবে। অথবা যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, যুদ্ধ দীর্ঘায়িত হলে তখন তো আর 1-2 মাস 3 মাসের মধ্যে এটা পুরোপুরি একটা ফর্মে আসবে। তখন সব কতদিন আর জাহাজগুলো আটকে থাকবে, তারা টোল দিয়ে যাবে। যদি এখানে আমেরিকা একটা চেষ্টা করতেছে যে ইরানে যেন টোল কেউ না দেয়, সেই জন্য বলতেছে ইরানকে যেই দেশ টোল দেবে সেই দেশের জাহাজ আমি আটক করব, তাকে হামলা করব। এটা করে আমেরিকা নিজেই বিপদে পড়বে। এটা খুব বড় একটা স্ট্র্যাটেজিক ভুল, কারণ আমেরিকাকে নেভিকে প্রথম করছে, আমেরিকা নেভিকে ওখানে থাকার জন্য। হ্যাঁ, মানে ইতোমধ্যে প্রথমে বলেছিল যে ব্রিটিশ নেভি ওখানে আসবে, ব্রিটিশ রয়্যাল নেভি আসবে, অস্ট্রেলিয়ান নেভি আসবে। আজকে তারা বলে দিয়েছে যে ব্রিটিশ রয়্যাল নেভি আসবে না, অস্ট্রেলিয়াও বলে দিয়েছে তাদের নেভি আসবে না। সুতরাং আমেরিকাকে ওখানে একা বসে থাকতে হবে। একটা হচ্ছে আমেরিকার সমস্যা হবে, দ্বিতীয় সমস্যা হচ্ছে ইরানের মিসাইল এবং ইরানের ড্রোনের মধ্যে তো পড়বেই সে, কারণ ইরানের জাহাজে কিংবা ইরান থেকে যাচ্ছে কোনো জাহাজ, কিংবা ইরানকে টোল দিল কেন সেই অপরাধে কোনো জাহাজ, সেটা অন্য দেশের জাহাজও হতে পারে, তাকে যদি আমেরিকা হামলা করে ইরান কিন্তু পাল্টা জবাব দিতে পারে এবং দিলে পরে ওইটাও ওদের একটা থ্রেট। তারপর ওদের ওখানে বসে থাকা, স্টেশনড অবস্থায় বসে থাকা, এদিকে তো আসতে পারবে না। ওমান সাগরের কাছে তারা ওই আরব সাগরে বসে থাকতে হবে তাদের। ওমান সাগরের কাছে আসলেই ইরান মারবে, যেটা মেরেছে। চেষ্টাও করেছিল আমেরিকা, পুরো যুদ্ধের মধ্যে তো 40 দিন আসতেই পারে নাই। না, যেদিন বৈঠক হচ্ছিল একটা জাহাজের, আমেরিকা বলেছিল যখন মাঝখানে, ওটা তো ব্লাফ দিয়েছে, বলেছিল যে আমি ঢুকবো, কিন্তু ঢুকতে পারিনি। ইরান তো ভিডিও সব পাবলিশ করে দিয়েছে যে তারা এসছিল কাছাকাছি, যখন এসছে হরমুজ না ওমান সাগরের কাছাকাছি, যখন হরমুজের দিকে যাচ্ছিল, তখনই তাদেরকে ইরান ওয়ার্ন করেছে যে তোমরা যদি আধা ঘন্টার মধ্যে ফেরত না যাও, আমরা কিন্তু একদম শুট করবো এবং করবো, তোমাদের ডুবাই দিব। পরে এগুলো কিন্তু চলে গেছে, ওরা যেতে পারে নাই। ট্রাম্প একটা দাবি করেছিল প্রথমে যে আমাদের জাহাজ হরমুজ নাকি অতিক্রম করে পাশে গিয়েছে, তারপর আবার আসছে। পরবর্তীতে বিশ্ব মিডিয়া থেকে শুরু সব জায়গায় এটা আর কেউ বিশ্বাস করেনি, এবং ইরান তো ভিডিও পাবলিশ করেই দিয়েছে যে তাদেরকে ইরান তাড়িয়ে দিয়েছে। সুতরাং ওটা ধোপে টিকে নেই এবং এরা আসতে পারবে না। এরা যদি আসতে পারতো, এদের আব্রাহাম লিঙ্কন যে এয়ারক্রাফট ক্যারিয়ার, সেই এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে কিন্তু তারা আসতো। তো তাদের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার পুরো একটা স্ট্রাইক গ্রুপ আসলে, কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার একা ঘোরে না কখনো, একটা স্ট্রাইক গ্রুপ থাকে, ওর মধ্যে অনেকগুলো ক্রুজার থাকে, অনেকগুলো ডেস্ট্রয়ার থাকে, অনেকগুলো ফ্রিগেট থাকে, অনেকগুলো করভেট থাকে, অনেকগুলো গানশিপ থাকে। এয়ার ডিফেন্স সিস্টেম তো প্রত্যেকটা জাহাজে ইনস্টল থাকেই, CIWS থাকে, ক্লোজ ইন ওয়েপন সিস্টেম যেগুলো থাকে, এয়ার ডিফেন্স সিস্টেম থাকে, এগুলো তো থাকেই। তারপর কয়েকটা সাবমেরিন থাকে, এবং অনেকগুলো জেট, অনেকগুলো হেলিকপ্টার, এগুলো নিয়ে একটা স্ট্রাইক গ্রুপ, বিশাল বড় স্ট্রাইক গ্রুপ তৈরি হয়। এবং একটা স্ট্রাইক গ্রুপের যে সম্মিলিত শক্তি, সেটা অনেক দেশের টোটাল নেভির চেয়েও অনেক বড়। এই স্ট্রাইক গ্রুপ নিয়ে দুইটা নিয়ে এসেছিল আমেরিকা, জেরাল্ড ফোর্ড আর আব্রাহাম লিঙ্কন। এখন জেরাল্ড ফোর্ডকে তো জানেনই আপনারা, ইরান মিসাইল মেরে এবং ড্রোন স্ট্রাইক করে ওটাকে এমনভাবে ওটা ধ্বংস করে করেছে যে ওটা 30 ঘন্টা শুধু আগুনে জ্বলেছে, নিবাইতে পারে নাই। সমুদ্রের উপরেই কিন্তু তারা থাকে, ইজিলি পাম্পিং করে কিন্তু নিবানো যায়। তারপর 30 ঘন্টা আগুন জ্বলেছে, মানে কি পরিমাণ ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এবং ওটা একরকম ভাঙ্গারি হয়ে গেছে, ওটা চলে গেছে, ওটা নাই, ওটা যুদ্ধের ময়দান থেকে বাদ আর কি। মানে ওটাকে না ডুবিয়েও ইরান অকেজো করে দিয়েছে, এবং ওর উপরে যে প্লেনগুলো অনেকগুলো পুড়ে ধ্বংস হয়েছে, ওর যেগুলো রাডার টাডারগুলো ধ্বংস হয়ে গেছে, মানে ওটার বাদ। আব্রাহাম লিঙ্কন কয়েকবার অ্যাটেম্প নিয়েছিল তারা ঢুকবে, তাকে বারবার ইরান মিসাইল স্ট্রাইক করেছে। না, মিসাইল স্ট্রাইকই করেছে, এবং ওগুলোর ছবি টবিও পাবলিশ হয়েছে যে কোন কোন ডেকের মধ্যে মিসাইলের দাগ আছে এবং মিসাইল হামলা ওটার ধ্বংস হয়েছে, বেঁকে গিয়েছে। ড্রোন স্ট্রাইক করেছে, উপরের ডেকে তো প্লেন থাকে, এমনি এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবানো একটু কঠিন আছে, কারণ এয়ারক্রাফট ক্যারিয়ার একটা মানে উচ্চতা যদি বলেন প্রায় 7-8 তলার চেয়েও বড়, 10 তলার সমান উচ্চতাই শুধু থাকে, মানে পানি থেকে ওর মানে মেইন এই যে ডেকের, এটা কংক্রিটের মানে এবং একটা মানে স্টিলের একটা বিশাল বড় একটা সিটি আর কি। এটাকে ডুবানো সম্ভব, কিন্তু যেই পরিমাণ মিসাইল, যেই পরিমাণ টর্পেডো, যেই পরিমাণ মাইন এগুলো ইউজ করা লাগবে,
এবং আন্ডার ওয়াটার ড্রোন, কামিকাজি ড্রোন এগুলো ইউজ করা লাগবে, সেগুলোর তুলনায় মানে ওকে ডুবে ওই খরচ করে ওকে ডুবানো দরকার তাহলে অকেজো করে দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ইরান সেটাই করেছে, অকেজো করে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, ওর মেইন অ্যাসেটগুলো তো উপরে থাকে, জি, ওর তো উপরেই প্লেনগুলো থাকে, যেগুলো থাকে। আর আগুন ধরলে হয় কি, এর আগে আপনারা জানেন যে আমেরিকার ইয়েতেই মানে তার আমেরিকার নিজস্ব নেভাল বেজেই, তার নিজের দেশে আমেরিকার মাটিতেই একটা জাহাজে আগুন লেগে কিন্তু ওটা পরে অকেজো হয়ে গেছিলো। এবং অনেকেই ধারণা করে ওটা ইরান করিয়েছিল, কারণ ওই সপ্তাহটা হচ্ছিল কি আগুন পাল্টা আগুনেরই চলছিল ইরানে। প্রায় এক সপ্তাহ ধরে তারা অনেক জায়গায় আগুন লাগিয়েছিল নাশকতা করার জন্য। ইরান পাল্টা শুরু করেছে, আমেরিকা সবচেয়ে বড় স্টিল ফ্যাক্টরিটাকে হামলা করেছিল, আগুনে পুড়িয়ে দিয়েছে। এগুলো কিন্তু স্যাবোটাজ, এখান থেকে হামলা না, ওটার মাটিতে। এই যুদ্ধের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে আমেরিকার বিভিন্ন ইয়েতে আমেরিকার স্টিল ফ্যাক্টরিতে হামলা করেছে এইবারও কিন্তু। তারপরে আমেরিকার একটা কোর্ট প্রাঙ্গণে একটা ইয়েতে আগুন লেগেছে, কয়েক জায়গায় কিন্তু হয়েছে। তো ওইবারও হচ্ছিল, এটা কয়েক বছর আগের কথা। তখন এক সপ্তাহ ধরে এগুলো তারা করেছে ইরানের ভিতরে। তারপরে ইরানও পাল্টা করেছে, তারপরে ওদের একটা কেমিক্যাল ফ্যাক্টরি ইরান পুরো পুড়িয়ে দিয়েছে। পেনিসিলভেনিয়ার এয়ারপোর্টের মধ্যে ইরান আগুন লাগিয়ে সেই এয়ারপোর্টের ভালো ক্ষতিগ্রস্ত করেছিল। তার সর্বশেষ যেটা করেছে সেটা হচ্ছে তাদের একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে স্যাবোটাজ করে আগুন লাগিয়ে দিয়ে, সেই আগুন তারা অনেক মানে মনে হয় 3-4 দিন শুধু আগুন জ্বলেছিল, নিভাইতে পারে না কোনোভাবে। তারপরে ওটা পুরোপুরি, প্রথমে তো আমেরিকা বলেছিল আমরা এটাকে রিপেয়ার করে ফেলবো, এবং রিপেয়ার করতে পারে না। একটা কমিশন গঠিত হয়েছিল এক্সপার্টদের নিয়ে, ইঞ্জিনিয়ারদের নিয়ে, তারপরে মিলিটারি এক্সপার্ট, নানান মানে টোটাল একটা জয়েন্ট একটা কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশন প্রায় 2 মাস এটাকে করেছে, এটাকে ইন্সপেকশন করে সব কিছুই করে পরে তারা রিপোর্ট প্রকাশ করেছে যে এটা এখন জাস্ট স্ক্র্যাপ হিসাবে, ভাঙ্গারি হিসাবে বিক্রি করে দিতে হবে, এটাকে আমরা করতে পারবো না, মানে এটাকে ঠিক করা যাবে না, এটার বেঁকে গেছে, মানে ওর যে রানওয়ে থেকে শুরু করে ওর যে খোল সব কিছু বেঁকেই গেছে, মানে স্টিলটাই পুরো আগুনে তাপে মানে কার্ভ হয়ে গেছে। এটাকে নিয়ে এটার প্লেন ফ্লাই করতে কার্যকারিতা তো পুরো বাদ। ইরান কিন্তু যুদ্ধ না করে এটাকে ডুবিয়ে দিতে সক্ষম হয়েছে ওইবার। এবং এরপরে ইরান একটা বিবৃতি দিয়েছিল, ইরানের যে IRGCর বৈদেশিক এই যেটা মানে কুদস ফোর্স যেটাকে বলে, তার যে প্রধান ইসমাইল কানি, তিনি কিন্তু একটা করেছিলেন, মানে এই আগুনটা লাগার পরে জাহাজে তিনি বলেছিলেন যে আমাদের দেশে যে আগুন সন্ত্রাসটা ঘটানো হয়েছে সেটার ফলশ্রুতিতেই কিন্তু এই আগুন সন্ত্রাসটা ঘটেছে, এবং যদি আমাদের দেশের এগুলো বন্ধ না হয় তাদের দেশের আরো বড় বড় আগুনের ঘটনা ঘটতে থাকবে। উনি সরাসরি বললেন যে আমরা ঘটাইছি, কিন্তু বলেছে এটা ঘটতে থাকবে, ইঙ্গিত দিয়েছে। এবং ওই এয়ারক্রাফট ক্যারিয়ার আগুন লাগানোর পর থেকে আমেরিকা কিন্তু আর আসেই না, এবং ইরানে আর আগুন লাগেনি, ইরানও বন্ধ করে দিয়েছে। তো ইরান এগুলো করতে পারে এবং করেছে, এর আগে সক্ষমতা প্রমাণ করেছে। এইবারও জেরাল্ড ফোর্ডকে বাতিল করে দিয়েছে, এটাও কয়েকদিন পর রিপোর্ট আসবে যেটা আর কাজ করছে না, গেল। তো নেভি দিয়ে কখনোই মানে হরমুজ একটা ডেস্ট্রয়ার তো দূরের কথা, পুরো এয়ারক্রাফট স্ট্রাইক গ্রুপ নিয়ে সেখানে কিন্তু হরমুজ খুলতে পারবে না, সম্ভব। কাছে আসলেই ইরান সমানে মারা শুরু করবে, এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, এন্টিশিপ ক্রুজ মিসাইল, তার টর্পেডো, মাইন বিছায় ফেলবে, তারপরে এয়ার স্ট্রাইক করবে, মিসাইল স্ট্রাইক করবে, ড্রোন, কামিকাজি ড্রোন দিয়ে স্ট্রাইক করবে, তারপরে আন্ডার ওয়াটার ড্রোন আছে ইরানের, ওগুলো দিয়ে স্ট্রাইক করবে, খুব হাই স্পিড কিছু মানে গান আছে, মিসাইল বোট আছে, ওগুলো দিয়ে গিয়ে স্ট্রাইক করবে, নানানভাবে কিন্তু ইরান এটা করবে। সুতরাং ওরা এটা পারবে না, এখানে এসে এগুলো করতে কখনোই পারবে না। এখন ব্লকেট দিয়ে রাখবে, ওইখানে তারা বসে থাকা লাগবে, ইরান পাল্টা মারতে থাকবে, এখানে মানে প্রায় ইরান ওদেরকে স্ট্রাইক করবে। কিছুদিন পরে দেখবে যে ওদের ওই সামরিক আর থাকবে না, মানে নেভিও তো হয়ে যায়, মানে তারা হতাশ হয়ে যায়। কারণ আমরা তো যেমন কিছুদিন আগেও দেখেছিলাম এই যুদ্ধের মাঝখানেই হয়তো তাদের জাহাজ এত লং টাইম পানিতে ছিল যে তাদের এখানে বিমর্ষ হয়ে যায় এবং তারা ব্যাক করতে বাধ্য হয়, তখন ব্যাক করতে বাধ্য হয়, থাকতে চায় না, মানসিকভাবে নিজেরাই চলে মানসিকভাবে হয়ে যায়, অস্থির হয়ে যায়, থাকতে পারবে না, এগুলো ব্লক করে থাকতে পারবে না। আরেকটা সেটা হচ্ছে সারা পৃথিবী সবার সাথে আমেরিকার সম্পর্ক নষ্ট হবে, কিন্তু সেটা অলরেডি কিন্তু 50% হয়ে গেছে, আরো হবে। আর চীনের জাহাজ, রাশিয়ার জাহাজ তো ইরানে রেগুলার আসে, যায় তেল নেয়, ওগুলাকে সে মারবে, ওটা স্বাভাবিক। ধরেন ফ্রান্সের জাহাজ ইরান থেকে টোল দিয়ে গেল, ফ্রান্সের জাহাজে সে মারবে, মারলে পরে মানে তখন তো ফ্রান্সের সাথে ওর একটা সম্পর্ক। তো এইগুলো বোকামি কথা বলতেছে। ইরান যে হরমুজের টোল বসে, এটা কিন্তু সবাই আস্তে আস্তে মেনে নিচ্ছে, কারণ সেটা সবাই জানে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী এবং সব দিক থেকে এটা ইরানের জন্য প্রাপ্য। হ্যাঁ, এটা ইরানের প্রাপ্য যে সে এখান থেকে টোল নিবে। তো এটা যখন ইরানের প্রাপ্য, তো এতদিন ইরান বরং নেয়নি, এটাই ইরানকে স্যালুট করা উচিত আমাদের। এখন ইরান চাইতেই পারে, তার যুদ্ধ হয়েছে, তার ক্ষয়ক্ষতি হয়েছে না, সেটা নিবে না। এখন যুদ্ধবিরতির যে বিষয়টা, সেটা নিয়ে একটু আসতে চাই আমি। সেটা দেখেন যে
মানে আমেরিকা কিন্তু হাতে পায়ে ধরা শুরু করে দিয়েছিল। জি। মানে 48 ঘন্টার একটা যুদ্ধবিরতি প্রস্তাব সে প্রথমে দিয়েছিল পাকিস্তানের মাধ্যমে, ইরান রিজেক্ট করেছে। 45 দিনের একটা যুদ্ধবিরতি প্রস্তাব সে দিয়েছিল, রিজেক্ট করেছে ইরান। এগুলো সব কিন্তু সেই ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে সব জায়গায় এসছে, মানে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে সব জায়গায় আসছে, গার্ডিয়ান, মিরর, এটা সেটা সব এটাকে আসে যে ওরা করেছে, মানে কি বলে যুদ্ধবিরতি প্রস্তাব করেছে, কিন্তু ইরান রিজেক্ট করেছে। শেষে যেটা তারা করেছে, পাকিস্তানকে বলেছে যে ইরানকে যে কোনোভাবে রাজি করাও, আমরা তাদের শর্তগুলো মেনে নিব, আর আমরা যে 15টা শর্ত দিয়েছিলাম ওইগুলো বাদ, সমস্যা নাই। কিন্তু ইরান যেদিন 10টা শর্ত ইরান দিয়েছে, আমরা সেটা accept ইরান করব। পরে 10টা শর্ত দিল, ওরা কিন্তু মেনে নিছে। এখন মেনে নেওয়ার পরে তো আমেরিকার আবার ইন্টারনাল প্রেশারও আছে। আমেরিকাতে মেনে নেওয়ার পরপরই সিনেটররা, কংগ্রেসম্যানরা অনেকে টুইট করেছে, অনেকগুলো টুইট আমি দেখেছি, তারা টুইট করেছে, তারা ট্রাম্পের সমালোচনা করতেছে যে তুমি যুদ্ধে তো গেছো গেলা কেন, গেলা তো গেলে এখন এই যে এখন যে বেড়ে আসবে এইভাবে, এটা তো পুরো স্যারেন্ডার, আনকন্ডিশনাল স্যারেন্ডার। তুমি বলতেছিলা আনকন্ডিশনাল স্যারেন্ডার তো ইরান করে না, তুমি করলা। এবং ইরান এই যুদ্ধে 40 দিন একবারও কিন্তু যুদ্ধবিরতির কোনো আলাপ করে না, আলাপ করে নাই, বারবার ইরান রিজেক্ট করেছে। এবার বলেছে 10টা শর্তে। তো ইরান কেন রাজি হয়েছে, এখানে একটা বিষয় আছে যে মানে না রাজি হলে সবাই বলতো যে দেখেন, মানে এখন যুদ্ধের কারণে সব কিছুর দাম বাড়তেছে, হরমুজ বন্ধ হয়ে আছে, এটা সেটা, বিশ্বের একটা অশান্তি তৈরি হয়েছে। তো আপনাদের শর্ত সব মেনেই নিল আমেরিকা। তারপরও আপনারা যদি বন্ধ না করেন, এটা তো মানে আমরা সবাই সাফার করতেছি, একটা দোষারোপ করে দিত, দোষারোপ করতে পারতো, যুদ্ধবাজ দেশ বলে বিশৃঙ্খলা ইরানের জন্যই হয়েছে। হ্যাঁ, তো পরে ইরান বলেছে ঠিক আছে, আমাদের শর্ত যদি মেনে আমরা করতে রাজি। দেখে আছে, দেখো ইরান ভালো মতো জানে যে আমেরিকা এটা কোনোদিনও বিশ্বাসযোগ্য কোনো পক্ষ না, কারণ আমেরিকা মানে দুইবার মানে আলোচনার মাঝখানে হামলা করেছে। এর আগে একবার যে হলো ইরানের সাথে, মানে চুক্তি হলো ইরানের হাসান রুহানি গভর্নমেন্টের সময়, এটা হলো, সেই চুক্তিকে তারা কিন্তু করেনি, গ্রাহ্য করেনি। হ্যাঁ, মানে ওরা কিন্তু এটাকে ছিঁড়ে ফেলে দিছে। হ্যাঁ, তো এই যে আমেরিকার বিশ্বাসযোগ্য পক্ষ না, কিন্তু মানে সে চুক্তি করে, সাইন করে, তারপরে যতদিন না ছেড়েনি ততদিনও কি করেছে সে, ততদিনও সে এটাকে করেনি, মানে পালন করেনি। চুক্তি শর্তগুলো ইরান পালন করেছে, আমেরিকা পালন করেনি। আমেরিকা গড়িমসি করে আজকে করবো কালকে করবো, এই যে করতেছে, এইটা করতে গিয়ে নানা রকম অজুহাত দেখাইছে যে এই প্রবলেম সেই প্রবলেম, সে কিন্তু শেষ মতো করেনি। হ্যাঁ, পরে ছিঁড়ে ট্রাম্প এসে তো পুরো ওপেনলি সে ছিঁড়ে ফেলে দিল যে আমি এই চুক্তি মানি না। এখন কথা হচ্ছে, আমি যদি ধরেন আপনাকে বা দ্বিতীয় যে শর্তগুলো আছে সেগুলো যাওয়ার আগে জাস্ট একটা মানে কথা জানতে চাবো, যে একটি পরশক্তি আমেরিকাকে মানুষ দেখে এসেছে এ পর্যন্ত, তারা 40 দিন টানা যুদ্ধ করার পরেও ইরানের কাছে তারা বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে গিয়েছে, বা তারা নিজেরা নিরুপায় হয়ে তারা এই শর্তগুলো দিয়েছে যে আমরা রাজি আছি যে আমরা যুদ্ধবিরতিতে যাব। এখন কথা হচ্ছে, এই দিকে কি আমরা বলতে পারি আমেরিকা অলরেডি পরাজয় স্বীকার করেছে তাদের, বা ইরান কি এখানে বিজয় হয়েছে এর মাধ্যমে? তা তো অবশ্যই, মানে এখন আমেরিকা প্রথমে তো আমেরিকা বলে নিজে যুদ্ধবিরতি প্রস্তাবগুলো বারবার দিচ্ছে, এটা তো একটা পরাজয়। 40 দিনে 7বার তারা যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে, 7বার ইরান রিজেক্ট করেছে, 8বার গিয়ে তারা তো এটা নিজেই একটা কিন্তু পরাজয়ের লক্ষণ। এবং কেন পরাজয় হয়েছে এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। সংক্ষেপে যদি বলি, তাদের মিলিটারি অ্যাসেটগুলো সব ইরান ধ্বংস করে দিয়েছে, তাদের ঘাঁটিগুলো কিন্তু ইরান ধ্বংস করে দিয়েছে। যে ঘাঁটিগুলো তৈরি করতে তাদের এখন $3 ট্রিলিয়ন লাগবে, এটা রিপোর্টে আসছে যে তারা যে ঘাঁটিগুলো ইরান ধ্বংস করেছে, সেটার যে ব্যয় $3 ট্রিলিয়ন। শেয়ার মার্কেটেই আমেরিকা হারিয়েছে $7 ট্রিলিয়ন, শুধু শেয়ার মার্কেট। এই 40 দিনে আমেরিকার শেয়ার মার্কেটে, ইরানের শেয়ার মার্কেট কিছুই হয় নাই। আরব আমিরাতের শেয়ার মার্কেটের কয়েকশো বিলিয়ন ডলার হারিয়েছে, প্রত্যেকটা আরব দেশের শেয়ার মার্কেটের হারিয়েছে, ইরানের শেয়ার মার্কেটে কিছুই হয় নাই। আমেরিকা $7 ট্রিলিয়ন, এটা কত বড় অ্যামাউন্ট, এটা কল্পনার বাইরে, এইটা সে হারিয়েছে। তো মিলিটারি অ্যাসেটগুলো হারাচ্ছে একটা। আমরা দেখেছি কীভাবে জেটগুলো পড়ে গিয়েছে, তার কীভাবে তারও C-130, তাদের ব্ল্যাক হক থেকে তাদের C-130 হারকিউলিস, তাদের KC-135 যে মানে স্ট্রো ট্যাঙ্কার, যে তারপরে তাদের যে স্ট্র্যাটেজিক রিফুয়েলারগুলো, তাদের F-15, তাদের F-35, তাদের F-16, এগুলো সব কিন্তু F-18 একটা, এগুলো কিন্তু তাদের শ্যুট হয়েছে। A-10 থান্ডারবোল্ট সবগুলো ইরান শুট ডাউন করেছে। তাদের কিন্তু আমেরিকা দাবিও করে এসেছিল যে লিটল বার্ড, তাদের জলি, তারপরে তাদের হচ্ছে ব্ল্যাক হক হেলিকপ্টার, সব ইরান কিন্তু শুট ডাউন করেছে। আমেরিকার অস্ত্র বাজারও কিন্তু অস্ত্রের কোম্পানিগুলো শেয়ারও পড়ে গিয়েছে এবং আমেরিকার হারাচ্ছিল। তার অর্থনৈতিক দিক থেকেও সে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল, তার সামরিক দিক থেকেও ক্ষয়ক্ষতি হচ্ছে, তার ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তার মিত্র যেই তাবেদার দেশগুলো রয়েছে, আরব দেশগুলো, সেগুলো
সেগুলো তাদেরও পিছপা হচ্ছে তারা, পিছপা হচ্ছে এবং তাদের হচ্ছে হ্যাঁ, মানে মানে তাদের একটা সম্পদ হানি ভয়ভীতি হচ্ছে, তাদের- যেহেতু স্বাভাবিক নিজেদের তাদের দেশে। তেল বন্ধ। হ্যাঁ হ্যাঁ, আমেরিকার তো ওই যে বললাম মানে তারা যে রিফাইন করে, রিফাইনের ব্যবসা বন্ধ, আমেরিকানদের ইউরোপিয়ানদের, তাদের মাথা খারাপ হয়ে গেছে সব কিছুতে। তো আলটিমেটলি এই জন্য এটা আমেরিকারই পরাজয়। এইসব কারণে সে কিন্তু বাধ্য হয়ে ইরানকে কয়েকবার করে যুদ্ধবিরতি দিয়েছে। ইরান কিন্তু গা করে নাই, তার পাত্তাই দেয় না সে যুদ্ধবিরতি। তারপরে সে করলো, আচ্ছা ঠিক আছে, এটা একটা। দ্বিতীয়ত যুদ্ধবিরতিতে যখন ইরান বললো যে ঠিক আছে আমি একটা করবো, এতবার করে যখন বলতেছো, অন্য বিভিন্ন দেশকে দিয়ে বলাচ্ছ, রিকোয়েস্ট করছে আমি করবো, কিন্তু আমার এই শর্তগুলো, সেটা সে মেনে নিল। এটা আরেকটা পরাজয়। এখন মেনে নেওয়ার পরে আমেরিকা তো ভঙ্গ করার অভ্যাস, আমেরিকার তো পুনরায় এখনও যে চলে গেছে না, সমূহ সম্ভাবনা আছে 3-4 দিন 5 দিন পরে, কারণ 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, তো এই হয়তো 4-5 দিন পরে আবার সুর তুলবে যে ঠিক আছে আমরা আবারও আসো, একটু আমরা বসি, কিছু জিনিস আমরা মেনে নিচ্ছি, আমরা একটু আলোচনা করছি, আমরা গিয়ে ট্রাম্পের সাথে বসছি, এগুলো করে সে বলবে। আর কেন এই যে শনি রবিবারে সবসময় আমেরিকা এগুলো করে, কারণ সোমবারে মার্কেট খোলে, মার্কেটের তেলের দামটা ওই মার্কেট ওপেনিংয়ের দিন, মার্কেটের আর শেয়ার মার্কেট কিন্তু ওপেনিংয়ের দিন একটা ধাক্কা হোক, দাম বাড়া বলি বা দাম কমা বলি, ওপেনিংয়ের দিন একটা সব করবে না, লো হবে, এটা বাংলাদেশেও তাই করে। তো মার্কেট ওপেনের দিন হচ্ছে সোমবারে আমেরিকাতে। তো এই কারণে শেয়ার মার্কেটের সে ঠিকানার জন্য, পাশাপাশি তার তেলের মার্কেট এগুলোর দামকে কন্ট্রোল করার জন্য, গোল্ডের মার্কেট এগুলোকে কন্ট্রোল করার জন্য সে কী করে, সে শনি রবিবারের মধ্যে একটা এই যে বসতেছি আলোচনা করতেছি এরকম একটা সুর তোলে, অথবা একটা প্রচণ্ড থ্রেটের সুর তোলে। এটা দেখে আসছে আমি 40 দিন ধরে গত, সে থ্রেটের একটা সুর তোলে যে ইরানকে আমি শেষ করে দিব। তারপরে সে অনেক সময় মিথ্যা কথা বানিয়ে বলে যে ইরান আমাকে অনুরোধ করেছে হামলা না করতে, আমি হামলা 1 সপ্তাহ 2 সপ্তাহ দিলাম, আলটিমেটাম বাড়ি দেবে। কোনোটা কিন্তু ইরান করে না, সব মিথ্যা কথা সে বলে। এগুলো সে শনি রবিবারে বলে যাতে করে সোমবারে সে মার্কেট কন্ট্রোল করতে পারে। তো আগামী সোমবার আসার আগে হয়তো আবার নতুন কোনো উঠতে পারে আমেরিকার তরফ থেকে, মানে আগামী শনি রবিবারে আবার নতুন করে উঠতে পারে যে ঠিক আছে আমরা হয়তো আবারও আসবো পাকিস্তানে, পাকিস্তানকে দিয়ে অনুরোধ করাবে ইরানকে যে ইরানকে আরেকবার আসতে বলে আমরা আরেকবার আসবো, আরও কিছু জিনিস আমরা মেনে নিছি, আরও কিছু জিনিস আলোচনা করতে হবে, এটা সে আবার আসবে। কিন্তু সুতরাং এগুলো যে সে বারবার করতেছে, এটাই কিন্তু তার একটা পরাজয়ের একেবারে আলামত। আর সামরিক দিক থেকে পরাজয়, আর সবচেয়ে বড় কথা লক্ষ্য অর্জন করতে না পারা ইটসেলফ হচ্ছে একটা পরাজয়। মানে সে বলেছে যে আমি ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারছে, করতে পারেনি। সে বলেছে যে আমি করব, মানে ইরানের জিরো এনরিচমেন্ট ইরানে যেতে হবে, সে করতে পেরেছে? সে কিন্তু করতে পারেনি। সে যতবার যা বলেছে, তারপরে ইরানকে তো ভাঙে টুকরা টুকরা করার তার প্ল্যান, এগুলো সে মুখে বলেনি কিন্তু নানানভাবে বলেছে। ইরানের যারা এরা রয়েছে, মানে কি বলে বিচ্ছিন্নতাবাদী কিছু ছোট ছোট গ্রুপ, তাদেরকে দিয়ে দখল করায় নিবে। ইরানের যে মানে সেই ক্ষমতাচ্যুত যে রাজা ছিল, তার যে পুত্র রয়েছে আমেরিকার আশ্রয়, সেখানে পরজীবীর মতো জীবনযাপন করে সে আসবে, তাকে এগুলো যে সে বলেছে একটাও কিন্তু সে বাস্তবায়ন করতে পারে নাই। এখন হরমুজ উল্টা আরো বন্ধ হয়ে গেল। জি, মানে যেটা হয়েছে কাজের কাজ তো যেটা কিছু করতে পারে উল্টা আরো হরমুজ বন্ধ হয়েছে, এবং তার কারণে বিশ্ববাসী কিন্তু একদিকে সাফার করছে। হরমুজ বন্ধ হয়ে গেল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমেরিকা যে মিলিটারি ডিটারেন্স ছিল সারা পৃথিবীর, সেই ডিটারেন্স এখন আর নাই। সেটার পতন হয়েছে। ইকোনমিক যে তার যে একটা ছিল, সেটার ডিটারেন্স ছিল, সেই ডিটারেন্সটা এখন আর নাই। আরবদের যে একটা ছিল, জিসিসি দেশগুলো যারা তাবেদারি করতো, তারা যে মনে করতো আরবরা তো আরামে নাকে তেল দিয়ে ঘুমানোর জাতি, মানে বিশেষ করে এই উপসাগরীয়, এরা তো আরামায়েশ খালি করে, আর তো কিছু না, এদের সব কিছু আমেরিকা থেকে আনে, খালি তেলটা দিয়ে দেয় আর সব কিছু আমেরিকা থেকে আনে, ভোগবিলাস করবে, এগুলো করবে। আর তারা নিশ্চিন্তে ঘুমাইতো যে আমেরিকা যেহেতু বিশ্ব পরাশক্তি, আমেরিকার যেহেতু এক একটা এয়ার ডিফেন্স সিস্টেমই $1 বিলিয়ন সিস্টেম, এগুলো যতদিন আছে, আর আমরা আমেরিকার জেট ঠেট এগুলো যতদিন কিনবো, আমেরিকার সাথে বন্ধুত্ব করবো, আমেরিকার তাবেদারি করবো, আমাদের তাদের ছত্রছায়ার আমরা আছি, আমরা যাহা খুশি করব, ফিলিস্তিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করব, ভোগ বিলাস করবো, আমাদের জনগণকে ব্যাপকভাবে মাথায় বাড়ি দিয়ে বসাই দেবো, ইরানের বিরুদ্ধে নানান রকম শয়তানি করবো, কিন্তু আমাদেরকে কেউই কিছু করতে পারবে না, ইরানও পারবে না, কেউ পারবে না। এটা কিন্তু এখন ভেঙে গেছে, ওরা বুঝে ফেলছে যে আমেরিকা সহ আরও অন্য কেউ আসলেও এটা সম্ভব না যে আমরা যদি ইরানের সাথে কোনো মানে একটা অন্যায় করি এবং ইরানের তরফ থেকে যদি জবাব আসে, আমাদের ভূমি থেকে যদি ইরানে আক্রমণ করি, ইরান থেকে যদি জবাব আসে, আমরা কিন্তু ওই আগে যে তারা একটা মনে করতো যে আমেরিকা এসে বাঁচাবে, ওইটা কিন্তু তারা আর পারবেন, এটা কিন্তু তারা বুঝে গেছে। সুতরাং এটা কিন্তু আমেরিকা হারাইলো। এটা যখন আরবরা বুঝে গেছে, ইরানের শক্তিমত্তা বুঝে গেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসে
এই যুদ্ধবিরতির ঠিক আগের দিনই একটা প্রতিবেদন এসছে, মানে শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর, যিনি মিলিটারি অ্যানালিস্ট, একজন বড়, এবং তিনি একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, জনাব রবার্ট পেপ। উনি মানে অনেক করে লেখে, উনি মার্ক গ্রেগর, এরা কিন্তু অনেক বড় বড় আর কি, স্কট রিডার, এরা তো আছে। তো উনি বলেছেন যে মানে এই পরে, মানে এই যুদ্ধের পরে ইরান পৃথিবীতে একটা মেজর সুপার পাওয়ারে পরিণত হবে। এটা ডক্টর রবার্ট পেপের কথা বলছেন, এটা আমার কথা না, উনি বলেছেন, উনি অ্যানালাইসিসও করেছেন, আর ওনাকে অনেকেই চিনে। তো এটা নিউ ইয়র্ক টাইমসে এসছে, কিন্তু এটাও একটা মজার বিষয় যে নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকাও এটা ছাপা হয়েছে, এটা আসছে। তো উনি বলেছেন যে ইরান কিন্তু চতুর্থ পরাশক্তি আবির্ভাব করবে। কোন চতুর্থ? মানে আমেরিকার পরে রাশিয়া, চীন, তারপরে ইরান। তার মানে এটা হয়ে গেছে আলটিমেটলি, ইরান এখন একটা পরাশক্তির মধ্যে। এইগুলো কিন্তু ইরানের অর্জন হয়ে গেল যুদ্ধে। তো আর উল্টা আমেরিকা কিন্তু তার এগুলো সে করতে পারেনি, তার লক্ষ্যগুলো বাস্তবায়িত করতে পারেনি। উল্টা ইরানের কিছু লক্ষ্য মাত্র ছিল যে আমি বিশ্বের একটা দরবারে যাব, হব, আমার স্যাংশনগুলো কাজ করবে না, আমি ইউরোপের দেশগুলোকে করতে পারবো, ইউরোপ আর আমেরিকার মধ্যে আমি ফাটল ধরাতে পারবো, যেটা দেখেছি আমরা ফ্রান্সের সাথে আমেরিকার কিন্তু ফাটল ধরে গেছে। ফ্রান্স কিন্তু এখন ভেটো দিতেছে আমেরিকা, রাশিয়ার সাথে সম্পর্ক নেই। তো এইগুলো ইরানের যেটা লক্ষ্যমাত্রা ছিল, হরমুজ আমার নিয়ন্ত্রণে থাকবে, আমি টোল নিব, তারপরে আমার মিলিটারি ডিটারেন্স তৈরি হবে, আমার সাথে আর কেউ যেন কোনো রকম করতে না পারে, সেগুলো সবগুলো ইরান অর্জন করেছে। মানে বলা যাইতে পারে এরকম না চাওয়া সত্ত্বেও ইরান তাদের সবগুলা অর্জন করে ফেলেছে। এবং আরেকটা কথা আমি এখানে বলে রাখি, এই প্রথম আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কনভেনশনাল যুদ্ধে একটা দেশের কাছে হেরে গেল। মুসলিম দেশ, আর প্রথম মুসলিম দেশ হিসাবে, প্রথম এবং একমাত্র মুসলিম দেশ হিসাবে আমেরিকা কনভেনশনাল ওয়ারে একটা দেশের কাছে হেরে গেল। এর আগে যেমন কেউ বলতে পারে যে আফগানিস্তানেও তো আমেরিকা হেরে বের হয়ে গেল, ইরাকও তো বের হয়ে গেল, সামরিক ডিপ্লয়মেন্ট ছিল এখানে। সেটা বলছি যে প্রথমে তো রাজধানী দখল করেছে আমেরিকা, কনভেনশনাল ওয়ারে গিয়েছে, বাগদাদ দখল করে ফেলেছে, কাবুল দখল করে ফেলেছে। 1 নাম্বার রাজধানীর পতন ঘটিয়েছে, 2 নাম্বার তাদের শাসন ব্যবস্থা চেঞ্জ করে দিয়েছে। ইরাকের তো সংবিধানই চেঞ্জ করে দিল আমেরিকা, তাই না? ইরাকের পুরো আর্মি ডিসমেন্টাল করে নতুন আর্মি তৈরি করলো। আফগানিস্তান তাই করেছে, সংবিধানে সে হাত দিয়েছে, সব করেছে। সে ওগুলো শাসন ব্যবস্থা চেঞ্জ করে দিয়েছে, সংবিধান চেঞ্জ করে দিয়েছে, তার রাজধানী দখল করেছে, বহু বছর সেখানে সে থেকেছে। মানে 2001 সালে ঢুকেছে সে আফগানিস্তানে, বেরোয়েছে কবে, তাই না? প্রায় 23-24 বছর কিন্তু আফগানিস্তানেই ছিল। ইরাকেও সে কিন্তু এখনও আছে একরকম, 2003 সালে সে ঢুকেছে। তারপরে সে যেসব চুক্তি করে রেখেছে ওগুলো এখনও ওরা মানতে বাধ্য হচ্ছে। তো এই কনভেনশনাল ওয়ারে কিন্তু আমেরিকা জিতে গিয়েছিল, লুটপাটও করেছে 23-24 বছর ধরে সমানে। তারপরে গেরিলা ওয়ারফেয়ার করে আস্তে আস্তে ওদেরকে বের করে দিছে। কিন্তু এই যে প্রথম কনভেনশনাল ওয়ারে ইরানের সাথে হেরে গেল সে, তার কিন্তু মিলিটারি ডিটারনেস আর নাই আমেরিকার, একদম তার সাম্রাজ্যের পতন। কিন্তু এটা সে কিন্তু ইরানে রাজধানী ঢোকা তো দূরের কথা, শাসন ব্যবস্থা ঢোকা তো দূরের কথা, 1 ইঞ্চি ভূমিতেও সে ঢুকতে পারে না। 1 ইঞ্চি, সে একটা দ্বীপে যেটা বিচ্ছিন্ন ইরানের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে, পার্সিয়ান গালফে, সেখানেও সে ঢুকতে পারে নাই। তাহলে সে তুমি কনভেনশনাল ওয়ারে হেরে গেল না? অবশ্যই। কিন্তু সেটা কোনো মুসলিম দেশের সাথে এটা একমত হয় নাই। আফগানিস্তানে অনেক পরবর্তীতে আফগানিরা তারা 20 বছর পরে তাকে বের করেছে, অনেক চেষ্টা করেছে। হ্যাঁ, ওটা একটা বিজয়। ভিয়েতনামে সে দীর্ঘ বছর থেকেছে, দীর্ঘ বছর যুদ্ধ করেছে, সে ভিয়েতনামে থেকে শেষে সে বের হয়ে যেতে বাধ্য হয়েছে, তার মাথা নত করে, সেটাও একটা বিজয় ওদের। কিন্তু কনভেনশনাল ওয়ারে কিন্তু তারা জিতে, ইরান কিন্তু কনভেনশনাল ওয়ারে। তো সুতরাং ইরানের মিলিটারি ডিটারেন্স, ইরান যে একটা মিলিটারি সুপার পাওয়ার, ইরান যে একটা পুরো পৃথিবীর মধ্যে একটা মানে অর্থনৈতিক সুপার পাওয়ারও হতে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে এটার মাধ্যমে। সুতরাং ইরানের অর্জন হয়েছে, আমেরিকার অর্জনই হয় না, উল্টো আমেরিকা অনেক কিছু হারিয়েছে। আচ্ছা, আমি যদি আপনার যেহেতু আলোচনা সম্পর্কে কথা হচ্ছে, আলোচনা তো প্রায় 21 ঘন্টা তারা আলোচনা করেছে, বৈঠক হয়েছিল এখানে। তার মাঝখানেও নাকি শুনেছি যে কয়েকবার 2 দেশের মধ্যেই খুব মানে গরমাগরমি চলেছে এখানে, যে হয়তো মানে ক্যান্সেল হওয়ার মতন সম্ভাবনা। একটা তো এরকম রিপোর্টও আসছে, মাঝে একটু বলে রাখি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব সৈয়দ আব্বাস আরাকচির সাথে উইটকফের প্রায় হাতাহাতির পর্যায়ে যেতে নিছিল নাকি। এটা পরে পাকিস্তানের, এটা টিআরটি রিপোর্ট করেছিল। তো মানে মানে তারা কোনো গালি দিয়েছে হয়তো আমেরিকানরা, তো আরাকচিও প্রতিবাদ করেছে, করেছে। তারপরে খুব বাদানুবাদ হয়ে কাছাকাছি তারা গিয়ে একদম হাতাহাতির পর্যায়ে চলে যাইতে নিছিল। তখন এসে পাকিস্তান মানে ওখানে আমার মতে 2-1 থাপ্পড় আমেরিকার দিয়ে আসতে ভালো আর কি। পাকিস্তানিরা এখানে যদি আইসা
না করতো মাঝখানে দুই পক্ষকে না থামাইতো, তাহলে হয়তো আর একটা দুইটা চটকরা মেরে দিত আর কি ইয়াকে ভিটকক্স। আচ্ছা, এটা দরকার ছিল। এই বৈঠকটা ধরেন অনেকে এটাকে পজিটিভভাবে দেখছে, অনেকে নেগেটিভভাবে দেখছে। যারা নেগেটিভভাবে দেখছে সেটারও একটা কারণ রয়েছে, কারণ যেদিন রাতে ইরান সেই শর্তগুলো দিয়েছে এবং আমেরিকা সেটা অ্যাকসেপ্ট করার পর কিন্তু আবার লেবাননে একটা হামলা হয়েছিল। তো এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে অনেকে এটাকে নেগেটিভভাবে দেখেছে। ইরান শুধু নিজের স্বার্থের জন্য এই যুদ্ধবিরতিতে যোগ দিয়েছে, কিন্তু লেবাননকে একা ছেড়ে দিয়েছে। না দেখেন, প্রথম কথা হচ্ছে ইরান কিন্তু যাওয়ার কথা ছিল আরো আগে। জি, ইরান কিন্তু অনেক পরে গিয়েছে। কখন গিয়েছে? লেবাননে হামলার, যখনই লেবাননে হামলা হয়েছে তখন ইরান কি বিবৃতি দিয়েছিল? ইরান বিবৃতি দিয়েছিল লেবাননের হামলার পর যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে তখন আমরা যাবই না পাকিস্তানে। এবং লেবাননকে এই চুক্তিতে কিন্তু তারা অ্যাড করার শর্ত দিয়েছে, এবং বলতেছে আমরা যাবই না ইয়াতে পাকিস্তানে, আমরা যাবই না ইসলামাবাদে, আমাদের মানে আমরা পাই দিব না, বৈঠক করা তো দূরের কথা। আচ্ছা, তারপরে লেবাননে হামলা চলছে। ইতোমধ্যে যেটা হয়েছে, পাকিস্তান হয়তো মানে আমেরিকার সাথে কথাবার্তা বলে, আমেরিকা আবার ইসরায়েলের সাথে কথাবার্তা বলে, ইসরায়েল কিন্তু বলেছে তারপরে যে ঠিক আছে আমরা সিজফায়ার ঘোষণা করব, আপনারা বৈঠক করেন, সিজফায়ার ঘোষণা করবো। হয়তো আমেরিকা চাপ দিয়েছে ইসরায়েলকে। যেটাই হোক, তারপরে কিন্তু ইরান ফ্লাই করেছে। এখন ফ্লাই করে যখন ইরান নেমেছে পাকিস্তানে, বৈঠক শুরু হয়েছে, তখন আবার ইসরায়েল হামলা করেছে। জি, সেটা তো বৈঠকে যাওয়ার পর বৈঠক শুরু হয়ে গেছে। এখন তো বৈঠকে বসে খবর পাওয়া মুশকিল যে হামলা হচ্ছে কি না হচ্ছে, কি হচ্ছে, বা খবর পাইলো তাইলেও তো ওইখান থেকে বৈঠক থেকে সাথে সাথে উঠা সম্ভব না। তখন বৈঠকে চাপ দিবে যে এটা তো আপনাদের কথা ছিল না, যদি এটা না করেন তাহলে আমরা সাইন করবো না। আলটিমেটলি ইরান কিন্তু বলে না যে আমরা বৈঠক করবো না, ইরান বলেছে আমরা সাইন করবো না। যদি লেবাননে হামলা চলতে থাকে সাইন করবে। সাইন তো ইরান করে নাই। সাইন ইরান করেছে? করে নাই। এবং ওগুলো নিয়েই কথা হয়েছে যে লেবানন কেন হামলা চলতেছে, তাহলে তো কিছু হইল না। ওদিকে আমেরিকাও কিছু হরমুজ খুলে দাও, এটা দাও, সেটা দাও, এগুলো তারা বলেছে। ইরান এগুলো রিজেক্ট করেছে। ইরানের ইউরেনিয়াম তাদের হাতে তুলে দিতে হবে, অথবা তৃতীয় কোনো দেশের হাতে তুলে দিতে হবে। ইরান সম্পূর্ণভাবে রিজেক্ট করেছে। পাশাপাশি ইরান এগুলো বলেছে যে আমাদের কিন্তু এই যুদ্ধবিরতি চুক্তি তোমরা লঙ্ঘন করেছো, দেশগুলোর উপরেও তারা কিন্তু ইরানের শর্ত দিয়েছে, সুতরাং এটা করলে আমরা সাইন করব না। তো ওইখানে বসে যদি ওটা করাইতে পারে তাহলে ইরান সাইন করতো, যদি করে নাই, সাইন করে নাই। সুতরাং সাইন যদি করে আসতো তাহলে একটা কথা ছিল যে ইরান তো সাইন করে আসলো, অথচ লেবানন হামলা তো বন্ধ হয় না। ইরান কিন্তু সাইন করে নাই, এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ইরান কিন্তু নিয়েছেই ওভাবে বলে যে আসেন ইসরায়েল যুদ্ধ, কিছু সময় কিন্তু লেবানন হামলা বন্ধ ছিল মাঝখানে। এবং ইসরায়েলি সরকারি ইগুলো থেকে বলা হয়েছিল যে আমরা আগামীকাল সকালে লেবাননের সাথে সিজফায়ার ঘোষণা করতেছে, এরকম খবরও তারা বের করেছে। তখন ইরান রাত্রে ফ্লাই করেছে যে পরের দিন সকালে সিজফায়ার ঘোষণা করবে ইসরায়েল, রাত্রেবেলা ফ্লাই করেছে। সুতরাং ইসরায়েল এটা বলার পরে কিন্তু তারা ফ্লাই করেছে। তারপরে 2 দিন মানে যুদ্ধবিরতির পরে 2 দিন তো তারা যায় না, তারা ছিল ইরানে। শুক্রবার হওয়ার কথা ছিল, তারপরে শুক্রবার পরে গিয়ে পিছিয়ে গিয়েছে। এবং যেদিন রাত্রে তারা গেল সেদিন দিনে যাওয়ার কথা ছিল, সেটাও ইরান যায়নি। দিনে ফ্লাই করার কথা, ফ্লাই না করে ওগুলো সব কিছু তারই করে রাতে ফ্লাই করেছে। আর এগুলো সব একদিকে রাখলাম। সবচেয়ে বড় কথা, ইরান ওখানে গিয়েছে তো এরা জেনেই যে আমেরিকা ওগুলো বাস্তবায়ন করবে না, ইসরায়েল ওগুলো মানবে না, সব কিছু এটা ইরান জানতো। কিন্তু গিয়েছে পাকিস্তানকে দেখানোর জন্য, তুরস্ককে দেখানোর জন্য, ওমানকে দেখানোর জন্য যে তোমরা যে চেষ্টা করতেছো যুদ্ধবিরতির, আমেরিকার সাথে দেখো আমেরিকা কি আসলে চেহারা। আমি গেলাম, ঠিক আছে, তোমাদের কথা অনেক সময় হয় না যে আমি জানি এই জায়গায় এটা হবে, কিন্তু আমাদের অনেক প্রতিবেশীরা ভাইরা তারা ভাই যায় একবার দেখেন, একবার বলেন। আর এমন যাতে ভবিষ্যতে এই কথা না উঠতো, আরে তোমরা যদি ওদেরকে দেখানোর জন্য, ঠিক আছে তোমরা বলছো তো, রিকোয়েস্ট করছো তো, তোমাদের রিকোয়েস্ট আমি গেলাম, তোমার প্রতিবেশী দেশ আসো, মুসলিম ভাই আসো, ঠিক আছে তোমাদের রিকোয়েস্ট আমি গেলাম, কিন্তু দেখো গিয়েও এটা হয় কিভাবে কি করে তারা। এখন পাকিস্তানও ভালো মতো বুঝতে পারছে যে আমেরিকা কত বড় মানে করে, মানে কি বলে, তারা যে ইউটার্ন মেরে দেয়, এবং তারা যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, তাদের মুখের কথা যে আসলে 2 পয়সাও দাম নাই। ট্রাম্প তো একটা দেশের প্রেসিডেন্ট হয়ে বসে আছে, তার মুখের কথা 2 পয়সা দাম নাই। একটা আছে না যে আমি একটা, ঠিক আছে আমি এটা ওয়াদা করলাম, ঠিক আছে আসো, তারপরে আমি ওখান থেকে সরে যাই। এগুলো খুব ছোট লোকেরা করে, তাই না? মানে একটা প্রেসিডেন্টের জন্য আসলে তার সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বসে আছে, কিন্তু তার সেগুলো করতেছে, আসলে এটা তো মানানসই না। তো এগুলো তাদের কাছে প্রমাণ করলো ইরান তো ওদেরকে আগে থেকে চিনে, এখন ওদের কাছে প্রমাণ করলো। তো সবকিছু মিলে এটা আমি বলবো যে লেবাননের সাথে কোনো অবস্থাতে কিন্তু আর আইআরজিসি বিবৃতি দিয়েছে। তারপর আইআরজিসি তো মিসাইল রেডি করেছিল সেদিন, যেদিন হামলা করে পরে ইসরায়েল কিছুটা ওই ব্যাকফুটে যাওয়ার পরে আইআরজিসি আপাতত হামলা বন্ধ রেখেছে যে আবারও দেখি কি করে, তারপরে আমরা এটা যাব। তো আলটিমেটলি মানে এটা লেবাননের জন্য মানে যেভাবে বলুক সমালোচনা করে, আসলে এটা এইরকমভাবে হয় নাই। ইরান দেরি করে গিয়েছে এবং ওই শর্ত দিয়েছে, এবং ওখানে যাওয়ার পরে ওইখানেও এই শর্তের উপর অটল ছিল, এবং সাইন শেষ পর্যন্ত ইরান করেনি। আর সবচেয়ে বড় কথা, ইরান জেনে বুঝে গেলেও এদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এখন আমি যদি আসি আমেরিকার দিকে, তাদের যে মিত্র দেশ ইসরায়েল,
তাদের এই ব্যাপারে এই যে যুদ্ধবিরতি জানে, আমি প্রথম যখন 10টা শর্ত আমেরিকা অ্যাকসেপ্ট করেছে তখন কিন্তু প্রথমেই বিবৃতি আসছে ইসরায়েলের পক্ষ থেকে যে আমরা এটাকে মানি না, আমেরিকার যে শর্তগুলো মেনে নিয়েছে বা যুদ্ধবিরতিতে আমরা যাব না। কিন্তু প্রথমে বলেছে যে লেবাননের মধ্যে কেন ইনক্লুডেড ইরানের সাথে যুদ্ধবিরতি ইরানের সাথে হবে, লেবানন কি? পরপরে কিন্তু তারা আবার আমেরিকার, আমি যেমন একটা বিবৃতি দেখেছিলাম যে বলা হচ্ছে যে আমরা জানি আমেরিকা পাগলামি করছে, এরকমই ওয়ার্ডটা এভাবেই ইউজ হয়েছিল যে আমেরিকা পাগলামি করছে এবং আমরা জানা সত্ত্বেও সেই পাগলামিতে আমরা যোগ দিচ্ছি আমেরিকার সাথে। এই যুদ্ধবিরতিকে তারা মেন করেছে। তো পরের দিন সকালবেলা ইসরায়েলে কিন্তু ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল এবং বলেছে যে তোমরা যুদ্ধ শুরু করলেই কেন, আর করছো তো করছো, এত ক্ষয়ক্ষতি আমাদের হলো, এত মানুষ মরলো, এত মানে সব ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল, এত সামরিক আমাদের সক্ষমতা ধ্বংস হইলো, এত কিছুর পরে অনেক লোক পালাই গেল এখান থেকে, মানে চিরতরে ইসরায়েল ছেড়ে তারা চলে গেছে ইউরোপে ইরানের হামলার ভয়ে। তো এত কিছু হইলো, তাহলে আবার একটা অপমানজনক বা করলা কেন, এখন যুদ্ধ করলা কেন, আর শুরু যখন করছোই তো এখন একটা অপমানজনক আত্মসমর্পণ কেন করলা? এবং ইসরায়েলের চ্যানেল 12 এটাকে সরাসরি বলেছে যে এটা তো একটা আত্মসমর্পণমূলক চুক্তি হয়েছে আমেরিকার, মানে আমেরিকা আনকন্ডিশনাল সারেন্ডার করছে ইরানের সামনে, এটা তারাই বলেছে তাদেরই। এবং ইসরায়েল তো ইসরায়েলি, মানে তারা কিন্তু সবসময় যেটা করে, মানে ইসরায়েল তো একটা আসলে কি বলবো, মানে একটা গণহত্যাকারী যুদ্ধাপরাধী একটা দেশ, মানে এটার যতগুলো এখন আমি বিশেষণ বলবো বলে শেষ করা যাবে না ইসরায়েল সম্পর্কে। নতুন ইসরায়েল নিজে একটা গালিতে পরিণত হয়ে গেছে। এখন তাদের আমেরিকা তাদের মিত্র সম্পর্ক যে ইসরায়েলের সাথে, সেটা কি এখন টিকে থাকবে ভবিষ্যতে, নাকি এই যুদ্ধের কারণে বা যুদ্ধ বিরতির কারণে তাদের মধ্যে একটা ফাটলের সৃষ্টি হয়েছে? আমেরিকা ইসরায়েলের মধ্যে না, কখনোই ফাটল হবে না। আমেরিকা সাথে ইসরায়েলের, মানে ইসরায়েলকে রক্ষা করা আমেরিকা তার নিজের পবিত্র দায়িত্ব মনে করে। আমেরিকার রাষ্ট্র বলে আসলে কিছু নাই, যেটা আছে সেটা হচ্ছে ওইখানে একটা জায়নিস্ট লবি, ওরা আমেরিকাকে চালায়, একটা ডিপ স্টেট আছে, তারা আমেরিকাকে চালায়। সেখানে সব বড় বড় যারা বিলিয়নিয়ার্সগুলো আছে, ট্রিলিয়নিয়ার্সগুলো আছে, তারা চালায়, কয়েকটা পরিবার মিলে এগুলো শাসন করে। এই হলো আমেরিকা। আমেরিকা কিন্তু কোনো মানে আমেরিকা একটা যুক্ত রাষ্ট্র যেটা তারা বলতেছে, এটা হলো একটা মানে সম্মিলিত একটা, মানে আমি বলবো যে যুক্ত একটা কি বলবো যে জায়নিস্ট লবির একটা অভয়ারণ্য। ওটা কোনো রাষ্ট্রই না, মানে তার কোনো স্বাধীন পররাষ্ট্র নীতি আমেরিকার নাই, আমেরিকার পিছনে আছে। সুতরাং ইসরায়েলকে সে কখনো ত্যাগ করে যাবে না। এরপর ইসরায়েল তাদেরকে নানানভাবে কন্ট্রোল করে, তাদের ওই ফেডারেল রিজার্ভ ব্যাংক ওটা পুরোটাই মানে এদের হাতে, জায়নিস্টদের হাতে। তাদের আমেরিকাতে তো কোনো আসলে গণতন্ত্র নাই। আমেরিকাতে ইলেকশন করতে গেলে মানে প্রচুর পরিমাণ, মানে $1 বিলিয়ন তাদের খরচ করতে হয়, নাহলে তারা ইলেকশনই করতে পারে না। ধনকুবেররা ছাড়া কেউ ইলেকশন দাঁড়াইতেই পারে না, জিততেও পারে না। সেখানে আমেরিকাতে কোথায় ডেমোক্রেসি আছে? এগুলো সব এই টাকাগুলো দেয় হচ্ছে এরা, এই জায়নিস্টরা। সুতরাং ওই জাল থেকে বের হয়ে আসে, সে ইসরায়েলকে পুরো অ্যাবান্ডন করে সে করতে পারে না। তবে আমেরিকার সাথে যেটা হবে, ইউরোপের ফাটল তৈরি হবে। আচ্ছা, নেটোই ভেঙে যাবে। সে কিন্তু ইভেন আমেরিকা কিন্তু নেটোকেও এর মধ্যে কিন্তু অনেক দোষারোপ করেছে ট্রাম্প নিজেই, যে আমাদেরকে কোনো সাহায্য করেনি, তারা চাইলে হুরমুজ খোলাতে পারতো, কিন্তু তারা আসলে পারতো না। এটা নেটো ভালো মতো, নেটো যদি পারতো, প্রথমে কিন্তু আপনার যদি মনে থাকে যুদ্ধের তৃতীয় দিনে, সম্ভবত তৃতীয় দিনেই জার্মানি যুদ্ধ ঘোষণা করেছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে সে, যে ইরানের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, যুদ্ধে নামলাম, ব্যাপক যুদ্ধ করব, নেভি পাঠাবো। ব্রিটিশ রয়্যাল নেভি রেডি হয়েছে আসার জন্য। কিন্তু যখন এটা হয় কি, যুদ্ধের প্রথম 4-5 দিনই বোঝা যায় যে কোন দেশ কি মারতেছে, কতটুকু ধ্বংস করতেছে। ইরান প্রথম 3-4 দিন একটা হরাইজন্টাল এসকেলেশন পদ্ধতিতে হামলা করেছে এবং আমেরিকা সব ঘাঁটিগুলো গুড়াই দিয়েছে, আমেরিকার জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে বারবার শুট করেছে, ওগুলো পিছিয়ে গিয়েছে। সব কিছু যখন দেখেছে তখন ওরা আর আসতে রাজি হয় নাই, যে আমরা আসবো 2 সপ্তাহ মধ্যেই তো আমাদেরকেও একদম প্যাকেট করে পাঠিয়ে দিবে। তো ওরা ওই সাহসটা, এই জন্য ওরা এখন নতি স্বীকার করে। ইউরোপ কিন্তু কখনো ইরানের ভালো চায়ও না, এরা ভালো লোকও না, ঠিক আছে। এরা যেটা করে সেটা হচ্ছে যে জাস্ট দেখেছে আমরা ওখানে গিয়ে আমাদের বড় ধরনের লস হবে, আমেরিকার জন্য এই লস আমরা করে লাভ কি? আমেরিকা তো কয়েকদিন আগে ট্যারিফ যুদ্ধ করেছে তাদের সাথে, তাই না? তো একটা ফাটল এমনিও আছে, ফ্রান্সের সাথে এমনি একটা ফাটল আছে আমেরিকার। ফ্রান্সের একবার সাবমেরিন চুক্তি করলো সাথে, অস্ট্রেলিয়ার সাথে, সে সাবমেরিন বিক্রি করবে $100 বিলিয়ন। ওটা ট্রাম্প জোর করে অস্ট্রেলিয়াকে বাধ্য করলো যে ফ্রান্সের সাথে চুক্তি ক্যান্সেল করো, আমার কাছে সাবমেরিন তোমার কিনতে হবে। তো ফ্রান্স কিন্তু খুব ক্ষিপ্ত হয়েছে। তো ওদের নিজেদের মধ্যেও কিন্তু অনেক লেনদেনগত আছে, ওটা সুযোগ এখন ইরান নিয়ে ওদের মধ্যে ফাটল তৈরি করাবে এবং করেছে। মানে ইরানের কারণে এখন পৃথিবীতে আমরা প্রথম দেখলাম যে ইউরোপ আর আমেরিকা মানে ফাটল তৈরি হয়েছে, নেটো ভেঙে যেতে শুরু করেছে,
ইউরোপিয়ান আমেরিকার কথা শুনতেছে না, আমেরিকার সাথে এমন জয়েন্ট কোনো যুদ্ধে যাচ্ছে না। সহযোগিতাও কিন্তু করছে না। না সে তো এই যে উপসাগরীয় 2টা যুদ্ধে ইউরোপিয়ানরা ছিল না, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপিয়ানরা ছিল, ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে সব হেল্প ইয়েকে আমেরিকা বলেছে, ইউরোপিয়ানরা হেল্প করেছে ইসরায়েলকে, সব যুদ্ধেই তো ওরা থাকে। লিবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলো, থাকলো না ইউরোপিয়ানরা, নেটো শুদ্ধ আসে বম্বিং করলো, তুরস্ক গিয়েও বম্বিং করেছে তখন লিবিয়াতে, মানে গাদ্দাফির বিরুদ্ধে, এবং তুরস্ক গিয়ে ওখানে মুসলিম মেরেছে, মানে নেটোর সে তো ওই মানে একদম ধামাধরা সদস্য। তো এগুলো সে করেছে। এই প্রথম কিন্তু নেটো আসে নাই আমেরিকার কথা, এই প্রথম কিন্তু ইউরোপ আসে নাই, এই প্রথম। শুধু আসে নাই তা না, ফ্রান্স তো আমেরিকার বিরুদ্ধে ভেটো দিল, মানে আরবরা যখন প্রস্তাব আনলো যে হরমুজ খোলার ব্যাপারে জাতিসংঘ যেন আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে শান্তিরক্ষী পাঠিয়ে যুদ্ধ করে জাতিসংঘ যেন হরমুজ খোলায়, এই প্রস্তাব তারা এনেছিল, ভেটো দিয়েছে। সবসময় তো আমরা দেখি যে এইসব ক্ষেত্রে ভেটো ইরানের পক্ষে হলে ভেটো দিবে হচ্ছে চীন, রাশিয়া অথবা ওইদিকে। এইবার ফ্রান্সও ভেটো দিয়েছে। মজার বিষয় না, মানে নিরাপত্তা পরিষদ আসলে মানে একটা অবাস্তবিক চিন্তা ভাবনা যদি এরকম হয়। সব ইরান দেখাইলো, এর আগে পৃথিবীগুলো কখনো দেখে নাই, এই যে আমরা প্রথম দেখলাম এখন, এবং এগুলো সারা জীবনের ইতিহাস হয়ে থাকবে। এবং এটা আমেরিকার সাম্রাজ্যের পতনের ভালো মতো শুরু হয়েছে, মানে এটা ইরানের নামে এটা প্রথম স্টার্টিং বলতে গেলে এক ধরনের প্রথম, হ্যাঁ একটা, এবং স্টার্টিং ভালো রকম স্টার্টিং হয়েছে, এবং এইটা লেখা থাকবে ইতিহাসে যে আমেরিকার সাম্রাজ্যবাদের পতন ইরানের হাত ধরে হয়েছে। আচ্ছা, আমি যেহেতু ইরান 10টা শর্ত দিয়েছিল, তো 10টা শর্তের মধ্যে তো কিছু শর্ত আসলে সকলেই জানে 10টা শর্ত কী কী রয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন একটা ছিল হুরমুজের ব্যাপারে ছিল একটা, যেমন তাদের যে ক্ষয়ক্ষতি আজ পর্যন্ত হয়েছে তা ফেরত ক্ষতিপূরণ দিবে। 10টা মানে প্রথমটা ছিল ক্ষতিপূরণ দিতে হবে, দ্বিতীয়টা হচ্ছে হরমুজের টোল নিয়ন্ত্রণ ইরান নেবে, তৃতীয়টা ছিল ইরানের উপরে সমস্ত স্যাংশন প্রাইমারি এবং সেকেন্ডারি সব স্যাংশনগুলো উঠাই দিতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে পাশ করা সমস্ত রেজুলেশন ক্যান্সেল করতে হবে, এবং ইরানের মিত্র দেশগুলো এবং আইএইই এর বোর্ড অফ গভর্নর্স যে ইগুলো পাশ করেছে ইরানের বিরুদ্ধে সেগুলোকে সবগুলোকে বাতিল ঘোষণা করতে হবে। তারপরে হচ্ছে যে একই সাথে সমস্ত ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। তারপর হচ্ছে ইরান একদম ফ্রিলি এনরিচ করবে ইউরেনিয়াম, কোনো রকমের থাকবে না, ব্যারিয়ার থাকবে না। ইরান চাইলে 100% পর্যন্ত থেকে শুরু করে যত ইরানের ইচ্ছা, ইরান জিরো এনরিচমেন্ট তো দূরের কথা, মানে ইরান ইচ্ছা মতো এনরিচ করবে, এটাতে পরিমাণের দিক থেকেও, মানে ইউরেনিয়ামের পরিমাণের দিক থেকে এবং পার্সেন্টেজের দিক থেকে দুইটা ইরান ইচ্ছা মতো সে করবে। আমি এই টপিকটাতে একটু আসতে সবার শেষ ছিল যে পরবর্তীতে আর কখনো ইরানে তারা হামলা করবে না, এটার একেবারে ক্রেডিবল একটা। আঞ্চলিকের যে ব্যাপারটাও ছিল যে আঞ্চলিক তাদের যে ঘাঁটিগুলো তুলে ফেলতে হবে। হ্যাঁ, আরেকটা আমি মিস করেছি, সব ঘাঁটিগুলো গুটিয়ে আমেরিকার এখান থেকে পুরো উইথড্র করে, মিলিটারি উইথড্র করে চলে যেতে পারছে, এবং মুসলিম দেশগুলোতে কোনো ঘাঁটি থাকতে পারবে না। এবং এইগুলো শর্ত কিন্তু শুধু ইরানের ফেভারে না, এগুলো কিন্তু মুসলিম বিশ্বের ফেভারে। মানে সৌদি আরব জনগণকেও ইরান মুক্ত করতেছে আমেরিকার ঘাঁটি থেকে, যে তোমরা প্রভুত্ব করা বাদ, মানে সৌদি জনগণকেও মুক্ত করতেছে, বাহরাইনি জনগণকে মুক্ত করছে, কুয়েতি, কাতারি সবাইকে মুক্ত করতেছে ইরান কিন্তু পুরো মুসলিম উম্মার হয়ে লড়তেছে এখানে। এবং এটার ফল কিন্তু আমি মনে করি যারা এখন নেগেটিভভাবে দেখছে বা ইরানের বিরোধিতা করছে, এটা আজকে থেকে 5 বছর পর হোক, 10 বছর পর হোক, তারা কিন্তু এই জিনিসটা বুঝবে যে না, ইরানের সেদিনের যুদ্ধ বা আজকের যে যুদ্ধ ইরান করছে সেটা বিশ্ববাসীর জন্য করছে, মুসলিমবাসীর জন্য করছে। এটা অনেকেই বুঝে। প্রায় আমি বলবো যে আমি যেটা সোশ্যাল নেটওয়ার্কে যতটুকু মানে দেখি বা মানুষের সাথে কথা বলি, পত্রপত্রিকা পড়ি, কলামগুলো পড়ি, টকশোগুলো শুনি, এগুলি তো আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে প্রায় 80%-এর বেশি মানুষ এটা বুঝে এবং ইরানের ফেভারে, তারা ইরানের পক্ষে। বাকি কিছু মানুষ হয়তো পশ্চিমাদের কিছু অপপ্রচারের দ্বারা তারা এখনও রয়েছে 10%, 15%, আর 4-5% মানুষ আছে ওরা কোনোদিনও বুঝে শুনে ওরা ইরানের শত্রুতা করে, এটা হচ্ছে প্রচণ্ড পশ্চিমাপন্থী হয় তারা, অথবা একটা শ্রেণী আছে আপনি জানেন সৌদিপন্থী, এই শ্রেণীটা তারা যে পেট্রোডলার পায় সৌদি আরবের কাছ থেকে ভালো পরিমাণ পাচ্ছে, এবং তারা সব কিছুকে ওই যে সংকীর্ণভাবে মানে করার চেষ্টা করবে, শিয়া সুন্নি নানান রকমটা, এগুলো তারা করে হচ্ছে পলিটিক্যাল কারণে। শিয়া সুন্নি তাদের কাছেও ওরা বুঝে ভালো করে যে এটা কোনো না, শিয়া সুন্নি উভয় মুসলমান, উভয়ে হচ্ছে যে উভয়ের মানে আল্লাহ এক, রাসূলের বিশ্বাসী, রাসূলুল্লাহকে সর্বশেষ নবী বলে সুন্নিরা শিয়ারা সবাই বিশ্বাস করে, এবং এক হজ, এক কোরআন, সবই তো এক, তাই না? তো এইগুলো তারা ভালো মতো বোঝে, কিন্তু এগুলো করে হচ্ছে যে তাদের সৌদি আরবকে করতে হবে। সৌদি আরব তো ধর্মীয় কারণে করে না, সৌদি আরব তো আমেরিকার গোলামি করে, ইরান আমেরিকার ফিলিস্তিনের বিরুদ্ধে, ইরান ফিলিস্তিনের পক্ষে, সৌদি আরব ইসরায়েলের পক্ষে, ইরান
ইসরায়েলের বিপক্ষে, সৌদি আরব আমেরিকার দল মানে তাবেদারি করে, তলপি বহন করে, ইরান সেটা করে না। এগুলো হচ্ছে প্রবলেম। এগুলোর কারণে তারা করে কি, মানুষকে বুঝায় ঘোল খাওয়ানোর জন্য নানা রকম এগুলো করে। তো এই শ্রেণীটা একটা আছে, ঘোমটা টোমটা পরে আসে এগুলো বলবে, এইসব লোকদেরকে মানুষ এখন খুব গালাগালি করে। তারা কি করে, মানে সবচেয়ে হাস্যকর, তাদের যে এত দুর্দিন আসছে, তারা কমেন্ট বন্ধ করে পোস্ট করে। হ্যাঁ, আমিও দেখেছি তাদের নিজেদের পেজগুলোতে জি, এই যে তথাকথিত অমুক মাদানি তমুক মাদানি, অমুক বিন তমুক, এই যে অমুক বিন তমুকরা, এরা কিন্তু করে বন্ধ করে, মানে তাদের কমেন্ট বন্ধ করে, তারা সেকশন বন্ধ করে তারা পোস্ট করে। আর যদি খোলা থাকে তাহলে তো ওখানে 99% মানুষ তাদের প্রতিবাদ করে, গালাগালি করে, মানে তাদেরকে ধিক্কার জানায়, তিরস্কার করে। সুতরাং এগুলো তাদের এইসব দিন তাদের শেষ। ইরাক ইরান যুদ্ধের সময় এগুলো করেছিল, সাদ্দামকে দিয়ে তো ইরানে হামলা করিয়েছিল, চাপিয়ে, ওটা কিন্তু চাপিয়ে দেওয়া যুদ্ধ, ইরান শুরু করেছিল, যুদ্ধটা সাদ্দাম শুরু করেছে। যুদ্ধের একটা পর্যায়ে সাদ্দাম কিন্তু বলেছিল যে আমাদের এই হামলার উদ্দেশ্য, এমনি তো বলে আরবান নদী নিয়ে, সাততিল আরব নিয়ে, এগুলো তারা বলে, কিন্তু এটা তো একটা অজুহাত। কিন্তু আর সবচেয়ে বড় কথা, ওখানে কিন্তু সাদ্দাম চুক্তি ভঙ্গ করেছে। মানে 75 সালে যে চুক্তি হয়েছিল, সেই যে যুদ্ধ 75 সালের যে যুদ্ধ, ইরাক আর ইরানের বিপ্লবের আগে একটা ছোট যুদ্ধ হয়েছিল, একটা চুক্তিও হয়েছিল, কিন্তু সেই চুক্তিটা ভঙ্গ করেছে সাদ্দাম। এটা 1 নাম্বার। 2 নাম্বার, সে পরবর্তী স্বীকার করেছে যে ইরানের সাথে আমাদের শত্রুতা ওটা এইসব জিনিস নিয়ে না, এটা হচ্ছে ইরানের নতুন শাসন ব্যবস্থা, এটা আমরা করব না, মানে ইসলামী বিপ্লব সে মানবে না। সে ভয় পাচ্ছে তার দেশ ইসলাম, যেটা আরবরাও ভয় পায়, যে তারা রাজতন্ত্র, তো স্বৈরাচারী, তো স্বৈরাচারী দেশ, স্বৈরাচাররা সবসময় ভয় থাকে, কিন্তু যে কোনো সময় হতে পারে। পাশের দেশে বিপ্লব হয়ে গেছে, যেমন আমাদের বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবের কারণে কিন্তু অনেক দেশ কিন্তু ভয়ে আছে যে তারাও স্বৈরাচারগিরি করলে তাদের দেশে, আমরা যেমন নেপালেও দেখেছি, কিন্তু এই সেম, এই বাংলাদেশের পরপরই মেবি, হ্যাঁ, নেপালে একটু ভিন্নভাবে হয়েছে, যাই হোক, কিন্তু এটা মানে অনেক দেশ এটা থাকতো। ইরানে বিপ্লব হওয়ার পরে ওরা এটা শত্রুতায় নেমেছে ইরানের বিরুদ্ধে, তো সাদ্দামকে দিয়ে চাপিয়ে দিয়েছিল। এই যে চাপিয়ে দেওয়া যুদ্ধ, এই যুদ্ধের সময় কিন্তু তখন আসলে কি, তখন তো এত ইলেকট্রনিক মিডিয়া ছিল না, সোশ্যাল নেটওয়ার্ক ছিল না, মানুষ পত্রপত্রিকা, আর পত্রপত্রিকাগুলোকে প্রচুর পরিমাণ শুধু খবর সাপ্লাই দিত। এখনও দেখেন, এখন আমাদের নিউজ মিডিয়া, পত্রপত্রিকা বলি আর ইলেকট্রনিক মিডিয়া বলি, এগুলো বেশিরভাগ নিউজ কিন্তু কভার করে পশ্চিমা মিডিয়া থেকে। মানে রয়টার্স কি রিপোর্ট করলো, এপি কি বললো, এএফপি কি বললো, এটা তো কপি পেস্ট। এখন বলতে গেলে মিডিয়া তো টোটাল কপি পেস্টের উপরে বিশ্বাসী। এপি, রয়টার্স, এগুলো থেকে কিন্তু এখনো তারা এটাই করতেছে। তারা এখনো দেখে যে ওই ওয়াশিংটন পোস্ট কি লেখছে, নিউ ইয়র্ক টাইমস কি বলেছে, অমুক তমুক কি বলেছে, গার্ডিয়ানে কি আসছে, মিররে কি আসছে, ডনে কি আসছে, এগুলো কিন্তু এখনো তারা করবে। তো তখন আরো করতো ব্যাপকভাবে, মানুষকে ঘোল, আর শিয়া সুন্নি কি মানুষ এত কিছু বুঝতো না। তখন মানুষরা অনেক কিছু এরা করতো, যে শিয়ারা কাফের, এটা সেটা, হ্যাঁ, এগুলো বলে জাস্ট ইরানের বিভ্রান্ত করা, ইরানের বিরুদ্ধে বিভ্রান্ত করে ইরাকের, মানে ইরাক তো না, এটা সাদ্দাম আর কি, সাদ্দামের স্বৈরাচারী সাদ্দামের পক্ষে ফেভারে, আমেরিকার ফেভারে। আমেরিকা তো সাদ্দামকে সমস্ত অস্ত্র সবই দিয়েছে, মানে আমেরিকা সাদ্দামকে একটা গুটির মতো জাস্ট ইউজ ব্যবহার করেছে, এবং বেহুদা একটা 2টা মুসলিম দেশের মধ্যে যুদ্ধ হইলো, ক্ষতিগ্রস্ত 2 দেশের মুসলমানরা হইলো, কিন্তু একটা স্বৈরাচারী শাসক সাদ্দাম আমেরিকার দালালি করে সে কিন্তু এই কাজটা করলো, আর ইরানের ক্ষতি করার চেষ্টা করলো। তো ওই দিন এখন আর নাই, ইরান এখন যথেষ্ট শক্তিশালী, জবাব পাল্টা দিতে পারে, ভালো মতো দেয়। তখন তো ইরান 8 বছর লেগেছে এই প্রতিরোধটা গড়ে তুলতে, এখন কিন্তু 8 বছর লাগবে না, এখন 8 মাসে আমেরিকা ইসরায়েলকে প্যাকেট করে ফেলতে পারবে। মানে যদি স্থল যুদ্ধ হয়, 8 মাসেই ইরানের পক্ষে সম্ভব যে তেল আবিব গিয়ে মার্চ করা, ইরানের ওই সক্ষমতা আছে সামরিকভাবেও, যেটা ওই সময় ছিল না। তো এখন এটা, আর সবচেয়ে বড় কথা কি, এই যে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন যখন ছিঁড়ে ফেললো মানে ট্রাম্প, ওতে কিন্তু খোদ ইরানের মধ্যেও যেই অংশটা পশ্চিমা মিডিয়ার কিছু কিছু হয়তো অনেক সময় অপপ্রচারের কারণে, কিংবা তারা কিছুটা রিল্যাক্স মোডে থাকতে পছন্দ করে সেই কারণে, কিংবা তারা হয়তো ইসলামী বিপ্লবের সাথে ততটা অ্যালাইন না, এরকম একটা পার্সেন্টেজ তো ইরানে আছে, সেটা হয়তো 10% লোক হলেও আছে এরকম। তো সব দেশে তো থাকে, মানে একটা দেশে 100% লোক তো একটা সরকার থাকে না, এটা কখনোই সম্ভব না। সেই দেশে বেশিরভাগ মানুষ যেটা সেইটা কায়েম থাকবে। তো ইরানে আমি যেটা স্টাডি করে দেখেছি, মোটামুটি মানে 60 থেকে 65% লোক একেবারে ডাই হার্ট বিপ্লবের পক্ষে, আরেকটা অংশ লোক হচ্ছে বিপ্লবের পক্ষে, কিন্তু অতটা ডাই হার্ট, ফ্রিডম চায় তারা, এখানে একটু ফ্রিডম চায়, কিন্তু বিপ্লবের বিরোধী না। আর 10%-এর মতো লোক আছে যে একটা বিপ্লব বিরোধী। ওই 10%ও এখন এই জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের চুক্তি ছিঁড়ে ফেলার পরে তারা কিন্তু বুঝেছে ওই 10% কখনো আমাদের হতে পারে। তারপরও তারা ওই সময় যারা বোঝে নাই, তারা এই যে যুদ্ধের মাধ্যমে বুঝলো যে আমেরিকা কখনোই আমাদের ফেভারে না, উল্টা আমাদের এই জনগণকে ব্যাপকভাবে হত্যা করতেছে। হ্যাঁ, এই যে বলে যে এই যে আমরা ইরানের ফ্রিডম চাই, এগুলো তো তাদের পশ্চিমাদের এগুলো আরেক দিনের আলোচনার বিষয়, যে তারা কিভাবে অপপ্রচার করে, একটা কিভাবে ন্যারেটিভ দাঁড় করায়, কিভাবে
জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করে আর সারা পৃথিবীর সামনে ভালো সাজে যে আমরা একটা দেশের গণতন্ত্র। ইরানের যেই গণতন্ত্র আছে ওটাও একটা আলাদা আলোচনার বিষয়। কি সেইটার গণতন্ত্রের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নিয়ে যদি আমি বসি, আমেরিকাতেও সেই গণতন্ত্র নাই, ব্রিটেনেও সেই গণতন্ত্র তো আরও নাই, ইউরোপের কোনো দেশেই নাই সেই গণতন্ত্র যেটা ইরানে আছে। আচ্ছা, আমরা এখন আমাদের শোয়ের লাস্টের দিকে চলে এসেছি। জাস্ট আমি ছোট করে আপনাকে জানতে চাবো, এই যুদ্ধের পরে ভবিষ্যৎ কি হবে, না শুধু ইরানের, গোটা বিশ্বের, এবং ইরানের সামরিক শক্তির দিক থেকে বা ইরান পরশক্তির দিক থেকে কোথায় গিয়ে পৌঁছাবে, এটা একটু ছোট করে যদি আমাদের। আমি কিছুটা তো আগেই বললাম ওই সময় যে ইরান একটা পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, পৃথিবীর চতুর্থ পরাশক্তি বলা হচ্ছে, হয়ে গিয়েছে অলরেডি, এবং এটা হয়ে গিয়েছে অলরেডি, এবং এটা খোদ আমেরিকান রাই বলতেছে, বড় বড় রবার্ট পেপের কথা আমি বললাম যে তিনি বলেছেন, তো এগুলো তারাই বলতেছে। এটা তো হবেই, বোঝাই যাচ্ছে যে এই যুদ্ধের পর ইরান একটা পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে। ইরানের কিন্তু একটা জায়গা ছাড়া বাকি সব জায়গার সক্ষমতা কিন্তু অনেক বেশি। ইরানের টেকনোলজিক্যাল, ওটাও অনেক ডিটেল আলোচনা আমি না বলি, আমি শুধু একটুকু বলি যে ইরানের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে গ্রোথ, যে এক্সিলারেশন প্রত্যেকটা দেশের থাকে, ওতে ইরানের গ্রোথ পৃথিবীতে 1 নাম্বার। ঠিক আছে, এটা কয়েক বছর ধরে 1 নাম্বার ইরান ছিল, এখন এটা চেঞ্জ হয়, কোনো বছর 1 নাম্বারে যায়, কোনো বছর, তবে ইরান টানা কয়েক বছর 1 নাম্বারে ছিল, এখন 2nd, 3rd এর মধ্যেই থাকে। তো টেকনোলজির যে গ্রোথ সেটাতে ইরান 1 নাম্বার পৃথিবী ছিল, এবং এখনও 2-3 মধ্যেই আছে। আচ্ছা, ইরানের আমি যদি বলি যে মেডিকেল সায়েন্স, ইরানের এমনকি ক্রিয়া অঙ্গন, এমনকি সাংস্কৃতিক অঙ্গন, ইরানের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, ইরানের যে শিল্প সাহিত্য, কয়েকবার অস্কারও পেয়েছে ইরান কিছু কিছু মুভি। ওটা জরুরি না, অস্কারকেও যদি আমেরিকা শত্রুতা করে নাও দিতে পারে, ওদেরই অ্যাওয়ার্ড। তারপর আমি ওয়ার্ল্ড হিসেবে বলছি, সারা পৃথিবীর মানুষ ফিল্ম দেখলেই বোঝে তারা কি, মানে আমি তো ফিল্মের ছাত্র, আমি এর দিক থেকে বলতেছি যে আমি দিতাম আমার এর আগের পড়াশোনা ফিল্মের উপরে। তো তাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে তাদের শিল্প সাহিত্য থেকে শুরু করে তাদের ক্রিয়াঙ্গন, ইরান তো মেডেল সব জায়গায় 2-1 করে স্বর্ণ মেডেল পাইতেই থাকে ইরান। কিন্তু ইরানের মিলিটারি, ইরানের সব সাইড ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে রাজনৈতিক স্থিতিশীলতা, তাদের যে এনার্জি হাব হয়ে তৈরি হওয়া, তাদের তেল গ্যাসের রিজার্ভ, তাদের যে জনসংখ্যার মানে শিক্ষিত জনসংখ্যার পার্সেন্টেজ, সব কিছুকে যদি বলেন সব দিক থেকে সে পরাশক্তির পর্যায়ে। এবং পৃথিবীতে ইরানের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে র্যাঙ্কিংয়ে কোনোটা ইরান 10-এর পিছে নাই, বেশিরভাগগুলোতে 5-এর মধ্যে আছে, কোনোটাতে 3-এ আছে, হয়তো 6-7-এ আছে, কোনোটাতে 10-এর পিছে নাই গুরুত্বপূর্ণগুলোতে। আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ যদি ধরি 20-এর পিছে নাই ইরান, মানে যে কোনো অ্যাসপেক্টে ইরান পৃথিবীর প্রথম 20টা দেশের মধ্যে একটা, এবং গুরুত্বপূর্ণগুলোতে 10-এর মধ্যে একটা। অনেক ডিটেল উদাহরণ দেওয়া সম্ভব, আমি এখন আর দিচ্ছি না যেহেতু সময় নাই। কিন্তু আচ্ছা, একটা জায়গায় ইরানকে পিছিয়ে রাখা হয়েছিল, সেটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে। ঠিক আছে, কিভাবে? আমেরিকা যেহেতু প্রভুত্ব করে সারা পৃথিবীতে পেট্রোডলার দিয়ে, আমেরিকা স্যাংশন দিয়ে রাখে, নানান রকমের শত্রুতা করে ওটার মাধ্যমে। এখন এই যে এই যুদ্ধের পরে হরমুজের টোল আদায়, বললাম যে হরমুজ থেকে শুধু কমপক্ষে 100 বিলিয়ন তো নর্মালি পাবে, যদি ন্যূনতম, আমার মনে হয় ইরান ন্যূনতমটা করবে না, একটু বেশি করে, হয়তো $200 বিলিয়ন সে এখান থেকে পাইতে পারে অবশ্যই। তো একটা দেশ $200 বিলিয়ন তার বাৎসরিক আয় বেড়ে গেল, $200 বিলিয়ন ইজ হিউজ। বাংলাদেশের মতো দেশের $200 বিলিয়ন আমরা করতে পারি না, আর ওরা শুধু এক্সট্রাই ইনকাম করবে $200 বিলিয়ন ধরে নেই। পাশাপাশি তার যে যুদ্ধ জিতার পরে তার যে পরাশক্তি হিসাবে তার যে একটা আবির্ভাব, সেটাতে কিন্তু সে তার পণ্যগুলো নিয়ে যাবে বিশ্বের সামনে, তার টেকনোলজি বিক্রি করতে পারবে, যেগুলো আমেরিকা এতদিন ব্যারিয়ার ছিল। আমেরিকার স্যাংশনগুলো হয় আমেরিকা তুলে নিতে বাধ্য হবে যদি যুদ্ধবিরতি করে, আর যদি যুদ্ধবিরতি না করে আমেরিকা এমনি পালিয়ে যায় একটা মতো পরাজয়, তাহলে তো স্যাংশন আর অকার্যকর হয়ে যাবে। তো কেউ আর তখন আমেরিকার স্যাংশন মানবে না। ইরানের সমস্ত পণ্য তখন ইরান বিক্রি করতে পারবে সারা পৃথিবীতে। ইরান যদি রিয়ালে নেয়, ইরানি রিয়ালে যদি টোল নেয়, তাহলে রিয়ালও শক্তিশালী হবে। সুতরাং এই একটা জায়গা যেটা বাকি ছিল, সেই জায়গাতে কিন্তু ইরান আস্তে আস্তে সক্ষম হয়ে দাঁড়াবে। এবং একটা ছোট উদাহরণ দেই যে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি, যেটাকে এখন পৃথিবীর র্যাঙ্কিং 1 নাম্বার ধরা হয়, হার্ভার্ড ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তিনি আবার সারা পৃথিবীতে একজন সুপরিচিত বড় ইকোনমিস্ট এবং আমেরিকার একজন বড় ইকোনমিস্ট। তিনি তার একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে যেই পরিমাণ স্যাংশন ইরানকে দেওয়া হয়েছে যত বছর ধরে, ইরান যে 47 বছর ধরে স্যাংশন দেওয়া হয়ে আছে, এবং যেই পরিমাণ স্যাংশন দেওয়া হয়েছে সেটা যদি জার্মানির বিরুদ্ধে দেওয়া হতো, জার্মানিকে আমরা জানি ইউরোপের সবচেয়ে ধনী কিন্তু জার্মানিকে যদি দেওয়া হতো, তার অ্যানালাইসিস, তিনি তো পৃথিবীর অন্যতম
টপ একজন ইকোনমিস্ট এবং র্যাঙ্কিংয়ে 1 নম্বর ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তিনি বলতেছেন যে জার্মানিকেও যদি এইটা দেওয়া হতো তাহলে জার্মানি 47 বছর লাগতো না, জার্মানি 5 বছরের মধ্যেই হয়ে যেত, কলাপস করতে পুরোপুরি দেউলিয়া হয়ে যেত, জার্মানি ভিক্ষা করতে লাগতো জার্মানি। ইরান কীভাবে 47 বছর ধরে এত, এটা বলতেছে আমরা গবেষণা করে বের করতে পারতেছি না কিভাবে ইরান কীভাবে টিকে আছে, কীভাবে তারা হয়ে আছে। আচ্ছা, এটা আরেকটা কথা উনি বলেছেন যে স্যাংশন যদি উঠে যায় ইরানের উপর থেকে, স্যাংশনগুলো বা অকার্যকর যদি হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে ইরান 5 বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে ধনী দেশকেও মানে ইউরোপকে ফেলে দেবে, ইউরোপকেও পিছিয়ে ফেলে এগিয়ে যাবে। তার মানে জার্মানির চেয়েও ধনী হয়ে যাবে ইরান, স্বাভাবিক। তো জার্মানির কাছে তো তেল গ্যাসও নাই, ইরানের কাছে তো ওইটাও আছে। মানে পরাশক্তি হওয়ার জন্য যা যা লাগে, একটা বড় ভূখণ্ড লাগে ইরানের আছে, একটা স্ট্র্যাটেজিক ভৌগোলিক অবস্থান লাগে, এটা ইরানের আছে। ইরান কিন্তু এশিয়া, ইউরোপ, আফ্রিকা এগুলোর মাঝখানের একটা জয়েন্টের মধ্যে, মানে সংযোগ স্থল। সুতরাং একটা অত্যন্ত স্ট্র্যাটেজিক জিওপলিটিক্যাল একটা পজিশন ইরানের আছে। ভূখণ্ডটা অনেক বড়, ভূখণ্ডে প্রচুর পরিমাণ খাদ্য ইরান স্বয়ংসম্পূর্ণ, প্রচুর পরিমাণ খনিতে ভরপুর, সব রকম খনি ইরান আছে। অনেক কিছু ইরানের আমদানি করাই লাগে না, বিশেষ করে জরুরি পণ্যগুলো, কাঁচা পণ্যগুলো ইরানের নিজেটা উল্টা ইরান রপ্তানি করে। তার উপরে হচ্ছে এনার্জি আছে, তেল গ্যাস। তার যে বিদ্যুৎ উৎপাদন, ইরান বিদ্যুৎ উৎপাদনেও কিন্তু ওয়ান অফ দ্য এবং এনার্জি হাব, পুরো মিডল ইস্টে সে কিন্তু একটা এনার্জি হাব। বিদ্যুৎ উৎপাদনের জন্য যতগুলো টেকনোলজি লাগে, মানে সেটা আমি যদি বলি হাইড্রো ইলেকট্রিসিটি থেকে শুরু করে উইন্ড মিলের ইলেকট্রিসিটি থেকে শুরু করে রিনিউয়েবল এনার্জি, রিসাইকেল এনার্জি, জিওথার্মাল এনার্জি, ফটোভোল্টাইক এনার্জি থেকে শুরু করে নিউক্লিয়ার এনার্জি, সব কিছু ইরান নিজস্ব টেকনোলজিতে নিজে তৈরি করতে পারে। মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য যা যা টেকনোলজি প্রয়োজন আছে বা পৃথিবীতে যে যত ধরনের টেকনোলজি আছে তৈরি করার জন্য, দিয়েও করে, ইরান টারবাইন দিয়েও করে। এবং ইরান কম্বাইন্ড সাইকেল টারবাইন তৈরি করতে পারে ওয়ার্ল্ড ক্লাসের, যেটা পৃথিবীতে মাত্র 6টা দেশ পারে, তার মধ্যে ইরান একটা। আমি এগুলো নিয়ে আরেকটি আলোচনা করবো যে কোনটা ইরান কি তৈরি করে, এবং এগুলো অনেক কিছু আমরা জানি না, আমাদেরকে জানানো হয় না, এবং বিশ্ববাসীর সামনে এটা তো মানুষকে ইরানকে দেখানো হয় যে ইরান হচ্ছে কাইন্ড অফ মানে কিছুই না, ইরান আদি যুগের মতন যেটা ছিল এক সময়, যে খুব গরিব মেয়েদেরকে এখানে আটকে রাখা হয়, ওই টাইপের একটা দেশ। এই যে এইগুলো দিক থেকে ইরানের যা যা সক্ষমতা আছে এগুলো জার্মানিরও নাই। ইরান এসব দিয়ে মানে এত মানে ইউরোপের কারোর কাছে তেল গ্যাস নাই, ইরানের কাছে পরাশক্তি হওয়ার জন্য যা যা লাগে সব ইরানের কাছে, শুধু ইকোনমিক ভাবে দাবিয়ে রাখছিল। আর মিলিটারির এই বিষয়টা অপপ্রচার করে দাবি রাখছে। এখন তো মিলিটারি শোডাউন হয়ে গেছে, মানুষ দেখে আর ইকোনমিক রাইজ তো ইরানের হবেই, হইলে পরে ইরান ওয়ান অফ দ্য বড় পরাশক্তি। আমরা আগামীতে ইরানকে পৃথিবীর 4র্থ বড় পরাশক্তি হিসাবে দেখব ইনশাআল্লাহ। এবং আমেরিকা কিন্তু আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত হবে, সে আর বৈশ্বিক পরাশক্তি থাকবে না। এই যুদ্ধের পরে আমেরিকা হয়ে যাবে একটা আঞ্চলিক শক্তি। আঞ্চলিক শক্তির পরের ধাপে আমেরিকার পতন হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এছাড়াও আপনি যে টপিক নিয়ে আলোচনা করেছেন, যে 10টি শর্ত মানে এত ক্লিয়ারভাবে বুঝিয়েছেন, যেটা আসলে প্রয়োজন ছিল বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষের জন্য, সেটার জন্য আন্তরিকভাবে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে ইরানের 10টি শর্ত দেওয়া হয়েছিল, সেসব নিয়ে আলোচনা। এখন আপনারা নিজেরাই বিবেচনা করতে পারেন যে এই 40 দিনের যুদ্ধে কে বিজয় কে পরাজয়। এরকম আরও বিভিন্ন এপিসোড নিয়ে এবং মজার তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।